দেন ওইটার ভিত্তিতে অডিট প্ল্যানের ক্ষেত্রে আমাদের আগের মতোই অডিটের স্পেসিফিক প্ল্যান থেকে অডিটের একটা অ্যাকশন প্ল্যান ডেভেলপ করা। আমরা ডিটেলে যাচ্ছি না, এটা আপনারা দেখে নেবেন। আর এর বাইরে হচ্ছে যে এক্সিকিউট অডিটের ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের মতো একটা প্ল্যান করলাম, কিন্তু ওই অর্গানাইজেশন নিজস্ব একটা গাইডলাইন আছে বা গভর্নেন্স আছে, যেটাকে আমরা আইটি গভর্নেন্স বলি, বা ওই প্রতিষ্ঠানের পলিসি গাইডলাইন বলি। তাদের পলিসি গাইডলাইনকে ফলো করে আসলে আমাদের অডিটটাকে পরিচালনা করতে হবে। তখন যদি মনে হয় যে তারা যেটাতে ইমপ্লিমেন্টেড করেছে, যে সিস্টেমটা, যে মেথোডোলজি, কিন্তু ওইটা স্ট্যান্ডার্ডের সাথে ডেভিয়েট করে বা স্ট্যান্ডার্ডের সাথে এটা কমনলি যায় না বা স্ট্যান্ডার্ডের মতো করে এটা ভালো না, তখন আমরা হয়তো তাদেরকে বলতে পারি গ্যাপ অ্যানালাইসিস করে, বা এখানে যে আমাদের ডকুমেন্টেশন গুলো আছে বা যে গাইডলাইন গুলো আছে, ওই গাইডলাইনের সাথে স্ট্যান্ডার্ড গাইডলাইনকে কম্পেয়ার করে আমরা গ্যাপ অ্যানালাইসিস করে তাদেরকে হাইলাইট করতে পারি যে আইটি গভর্নেন্স রিভিউ করে, পলিসি গাইডলাইন রিভিউ করে এই এরিয়াগুলো আমাদের কাছে হাইলাইটেড মনে হয়েছে। এটা একটা জায়গা। আরেকটা জায়গা আছে যে আমরা যে নেটওয়ার্কে কাজ করছি বা যে সিস্টেম লকে কাজ করছি, সেই সিস্টেম লকটা আসলে প্রপারলি মনিটর কিনা, বা এটা আসলে অটোমেটেড নাকি লগ ইন গুলো বিভিন্ন সময় আনঅথরাইজ অ্যাক্সেস থাকে, অথবা লগ রিপোর্ট কেউ চেঞ্জ করেছে। যদি লগ রিপোর্ট কেউ চেঞ্জ করে থাকে বা লগের ডাটা এখান থেকে পরিবর্তিত হয়ে থাকে, তাহলে আমরা প্রপার ইনফরমেশন বা প্রপার অথেন্টিকেশনের ইন্ডিকেশন গুলো আমরা পাবো না। ইন্ডিকেশন কেন বলছি, কারণ যেই সিস্টেমটা হ্যাম্পার হবে, যদি এটা ম্যান মেড হয়, ন্যাচারাল না হয়ে, তাহলে লগ রিপোর্ট থেকে জানা যাবে যে কোন ইউজার কোন সময় ঢুকে আমাদের ইনফরমেশন সিস্টেমে উনি ম্যাল ফাংশন করেছেন বা একটা প্রবলেম ক্রিয়েট করেছেন। এই জন্য লগ রিপোর্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেন এটা আনঅথরাইজলি কেউ চেঞ্জ করতে না পারে বা লগ রিপোর্ট কেউ ডিলিট করতে না পারে। দেন আরেকটা বড় পার্ট হচ্ছে যে আমাদের যদি বিজনেসে এরকম হ্যাম্পার হয়ে থাকে, তাহলে আমাদের ব্যাকআপ প্ল্যান কি ছিল সেটাকে বলি আমরা ডিজাস্টার রিকভারি প্ল্যান বা ডাটা ব্যাকআপ প্ল্যান। তাহলে ডাটা ব্যাকআপ প্ল্যানকে ইভালুয়েট করে দেখা যায় আসলে ডাটা ব্যাকআপ নিলে ওইটা সিস্টেমে রিকনফিগারেশন হয় কি হয় না। যদি সিস্টেমে রিকনফিগারেশন হয় এবং সঠিকভাবে কাজ করে, তাহলে ডাটা ব্যাকআপটা প্রপার আছে, ডিজাস্টার রিকভারি প্ল্যানিংটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করবে। এরপরে অডিট রিপোর্টিং, এবং রিপোর্টিং এর সাথে আমাদের কিছু রিকমেন্ডেশন প্রোভাইড করতে হয় যে ম্যানেজমেন্টের যে উইকনেস গুলো বা প্রবলেম গুলো আমরা হাইলাইট করেছি, ওইগুলোর এগেনস্টে রিমেডিয়েশন কি হতে পারে বা কিভাবে এখান থেকে প্রবলেম সলভ করা যেতে পারে, এই সাজেশন গুলো আমাদের রিপোর্টের একটা অংশ। পাশাপাশি ম্যানেজমেন্ট তাদের রেসপন্স এবং তাদের অ্যাকশন প্ল্যান গুলো রিপোর্টে রিটেন লিখবে, লিখার পরে এটা ফাইনাল রিপোর্ট হবে, এবং সব ক্ষেত্রেই কন্টিনিউয়াস একটা মনিটরিং বা কন্টিনিউয়াস একটা ইমপ্রুভমেন্ট থাকবে। সি নাম্বারতে আমাদের ছিল যে কন্ডাক্ট অডিট ইন অ্যাকর্ডেন্স উইথ আইএস অডিট স্ট্যান্ডার্ড টু অ্যাচিভ প্ল্যান অডিট অবজেক্টিভ। তাহলে আমরা যে অডিটের জন্য প্ল্যান করলাম, যেই কারণে অডিটরকে এঙ্গেজ করলাম স্কোপ এবং পরিকল্পনা থেকে, অডিটর যদি প্রপার স্ট্যান্ডার্ড ফলো করে অডিটটা না করে, তাহলে এই অডিটটা আমাদের অপটিমাম রেজাল্ট নাও দিতে পারে। সেই জন্যই এই প্যারায় বলা হয়েছে যে কন্ডাক্টিং অ্যান ইনফরমেশন সিস্টেম অডিট ইনভলভস সিস্টেমেটিক্যালি ইভালুয়েটিং অ্যান অর্গানাইজেশনস আইটি এনভায়রনমেন্ট টু এনশিওর সিস্টেমস আর প্রোটেক্টেড, কন্ট্রোল অ্যান্ড অ্যালাইন্ড উইথ বিজনেস অবজেক্টিভ। এইটা হচ্ছে একদম প্রাইমারি অবজেক্টিভ, যেন আমাদের বিজনেসটা প্রপারলি গাইডলাইন অনুযায়ী চলতে পারে, কারণ বিজনেস প্রপারলি না চললে এখানে অডিট করে আসলে কোনো ইনফরমেশন পাওয়া যাবে না। দেন আইএস অডিটের ক্ষেত্রে দেখা গেছে অনেক ধরনের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড থাকে। আমরা হাইলাইট করার চেষ্টা করি কয়েকটি স্ট্যান্ডার্ড। একটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম যারা সার্টিফাই করে অডিটিং, তারা ওই আইসাকা বডি থেকে কিছু স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করা আছে, এবং অনেকে এটা স্ট্যান্ডার্ড গুলো ফলো করে। কোভিড কিছু স্ট্যান্ডার্ড আছে, এটাও আইসাকার পার্ট থেকে, বাট এটা ফ্রেমওয়ার্ক, এটা সরাসরি স্ট্যান্ডার্ড না। ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি ম্যানেজমেন্ট, এখানে কিছু কন্ট্রোল মেকানিজম এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন আছে। এবং এনআইএসটি, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি, এটা আমেরিকান, ওদের কিছু ফ্রেমওয়ার্ক আছে। লাস্টলি আছে ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি, এদের কিছু গাইডলাইন বা এদের কিছু স্ট্যান্ডার্ড বা গাইডলাইন দিয়ে দেওয়া আছে। এইগুলো ফলো করে আমাদের আইএস অডিটকে সবসময় পরিচালনা করতে হয় বা আইএস অডিটকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইএসও বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তাদেরকেও অডিটের আওতায় নিয়ে আসা হয়, বাট তাদের অডিট হচ্ছে স্পেসিফিক ইন্ডাস্ট্রি ওয়াইজ স্ট্যান্ডার্ডকে ফলো করে তাদের ক্রিডেন্সিয়াল বা তাদের বিজনেস অবজেক্টিভ গুলো প্রপারলি কাজ করে এটা কনফার্ম করে। তারা আসলে রিস্ক বেসড অডিট করে না, বা আইটি গভর্নেন্স অথবা রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড অডিট আইএসওর আন্ডারে হয় না। এগেন আগের মতোই যে আমাদের স্কোপটা এবং তার আমাদের মেথোডোলজি এটাও কনফার্ম করা, রিলেটেড যে ইনফরমেশন সিস্টেম স্ট্যান্ডার্ড গুলো আছে ওইটাকে আমাদের এখানে রিভিউ করা। স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা আগের দিন বলেছিলাম যে অডিটিং এর জন্য বেসিক তিনটা স্ট্যান্ডার্ড ফলো করতে, একটা হচ্ছে অডিট চার্টার, যেটা হচ্ছে 1001, এরপর আছে এভিডেন্স 1205, অডিট প্রসেস সেটা হচ্ছে 1401। এটা আমরা বেসিক স্ট্যান্ডার্ড হিসেবে আইএস অডিটে ফলো করা হয়, কারণ যে কোনো অডিটের একটা বেসিক রুলস এবং রেসপন্সিবিলিটি থাকে অডিটরের, এবং অডিট ফাংশনে কি কি ফাংশন সে কমপ্লাই করবে, সেই ফাংশনালিটিস গুলো আমাদের থাকে 1001 আইসাকা স্ট্যান্ডার্ড 1001 অডিট চার্টারে। দেন আইসাকা স্ট্যান্ডার্ড
1205 evidence ensure audit evidence in reliable sufficient and appropriate। আপনি যেই অডিটটা করছেন সেটাতে যে এভিডেন্স বা যেই তথ্যগুলি আমরা রাখছি এটা প্রপার, পরিপূর্ণ এবং এটার সাথে সম্পৃক্ত, মানে সম্পৃক্ত না এমন কোনো স্ট্যান্ডার্ড বা এমন কোনো ইনফরমেশন এভিডেন্স যেন আমরা এখানে না রাখি। দেন ফাইনাল হচ্ছে অডিট প্রসেস। এখানে সম্পূর্ণভাবে অডিটর যে প্রক্রিয়া মেইন কাজগুলো করে তার প্ল্যানিং, এক্সিকিউশন, রিপোর্টিং এবং রিপোর্টিং এর পরে ফাইনাল ফলো আপ। এরপর আইএস অডিট কিভাবে কন্ডাক্ট করা হয় এটা আমরা যাচ্ছি না। এরপরে আমাদের আরেকটা এরিয়া হচ্ছে যে আইটি সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল। কারণ যেখানে আমরা ইনফরমেশন সিস্টেমে বিজনেস করি সেই বিজনেসে আমাদের মূলত খেয়াল রাখতে হয় যে এখানে যেহেতু তিনটা পার্ট কমনলি থাকে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট বা ইন্টারনাল ম্যানেজমেন্ট যারা আছে, কোম্পানির নিজস্ব এমপ্লয়ি বা যারা আসলে প্রতিষ্ঠান পরিচালনা করে, এবং এর সাথে স্টেক হোল্ডার। প্রত্যেককে আসলে এই সিস্টেমে বিভিন্নভাবে অ্যাক্সেস নিতে হয়। অ্যাক্সেস নিতে হলে ইন্টারনেট বা যে কোনো একটা লগ ইন বা যে কোনো একটা নেটওয়ার্কিং এর আন্ডারে আসতে হয়। নেটওয়ার্কিং এ আসলে তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যেন আসলে আনঅথরাইজ অ্যাক্সেস কেউ নিতে না পারে, যেটাকে আমরা বলি যে নেটওয়ার্ক সিকিউরিটি। নেটওয়ার্ক সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা ফায়ারওয়াল কনফিগারেশন, ভিপিএন সিকিউরিটি বা আইপিএস লগ এগুলো ফলো করতে পারি। আমরা যে ডাটাটা এখানে ব্যবহার করছি ইন্টারনেটের মাধ্যমে বা আমাদের নিজস্ব সার্ভারে, এই ডাটাটা যেন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিশনের ক্ষেত্রে এনক্রিপশন হয়ে স্ট্যান্ডার্ড মেনে ট্রান্সমিট করে। কারণ এই ডাটাটা যদি রেডিলি অ্যাভেলেবেল হয় তাহলে যে কোনো জায়গায় কম্প্রোমাইজ হয়ে যেতে পারে বা ওই ডাটা নিয়ে আসলে অন্য জায়গায় আমাদের ইনফরমেশন লিক হয়ে যেতে পারে। তাহলে এন্ড পয়েন্ট সিকিউরিটিও আমাদের এর সাথে ইম্পর্টেন্ট, কারণ যেই পার্ট থেকে আমাদের এখানে ডাটাতে কানেকশন নিচ্ছে বা যারা আমাদের সাথে কানেক্টেড হচ্ছে থ্রু নেটওয়ার্ক, তারা যেন সিকিউর হয় এবং তারা যেই পয়েন্ট থেকে লগ ইন করার চেষ্টা করছে ওই পয়েন্টটা থেকেও যেন আমরা তাদেরকে কন্ট্রোল নিতে পারি, ডিভাইসকে কন্ট্রোল করতে পারি, বা তারা যেই সিস্টেম থেকে আসছে সিস্টেমটাকে, প্যাচটাকে ম্যানেজমেন্ট করতে পারি, অথবা আমরা এখানে আনঅথরাইজ অ্যাক্সেসটাকে কন্ট্রোল নিতে পারি। এবং যদি আমাদের নিজস্ব সার্ভারের বাইরেও কোথাও ডাটা রাখা হয় ক্লাউডে, সেই ক্লাউড সিকিউরিটিটাও আসলে প্রপারলি আমাদের এই কন্ট্রোল মেকানিজমের আন্ডারে এনশিওর করতে হবে। এইগুলো এনশিওর করতে গেলে আমাদের আইটি প্রসেসকে একটু রিভিউ করা দরকার, টেস্ট করা দরকার, এবং এটার কন্ট্রোল মেকানিজম গুলো ইফেক্টিভলি কাজ করে কিনা সেটা ভেরিফাই করা দরকার। ওই পার্ট থেকে আমাদের কমন যেটা হচ্ছে যে আইটি টেস্ট প্রসিং, আইটি টেস্ট অফ আইটি প্রসেসেস অ্যান্ড কন্ট্রোল। তো এখানে মূল কাজ হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল এবং সিস্টেম প্যাচিং কমপ্লায়েন্স, এই দুইটা মেইন। এর সাথে হচ্ছে আমার ডাটা ব্যাকআপ বা ডিজাস্টার রিকভারি প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট বা চেঞ্জ ম্যানেজমেন্ট অডিট। যদি কোনো পরিবর্তন হয় সেই পরিবর্তনটা আসলে কিভাবে অ্যাড্রেস করা হলো, প্রপারলি অ্যাড্রেস করা হলো কিনা সেইগুলো একটু ফলো আপ করা। দেন আমাদের অডিটের ফাইন্ডিংস গুলোকে আমরা ক্যাটাগরি অনুযায়ী হাই রিস্ক, মিডিয়াম রিস্ক, লো রিস্ক এই অনুযায়ী আমরা তাদেরকে প্ল্যানিং অনুযায়ী জানাবো বা ক্রিটিক্যাল এরিয়াগুলো হাইলাইট করবো। এরপর অডিট ফাইন্ডিংস রিপোর্টিং এর ক্ষেত্রে এক্সিকিউটিভ সামারি, অডিট মেথোডোলজি, ফাইন্ডিং অফ অ্যান্ড অবজারভেশন, ইম্প্যাক্ট অ্যানালাইসিস, রিকমেন্ডেশন এন্ড অ্যাকশন প্ল্যান, কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট রেসপন্স ফাইনালি। এই পার্টগুলো আমরা ফলো করলে আমাদের যে কন্ট্রোল অথবা রিস্ক বেসড অডিট হচ্ছে এটা আমরা অ্যাটলিস্ট মিনিমাম লেভেলে এনশিওর করতে পারবো। কারণ একটা অডিটের একবার করলে সবকিছু ক্লিয়ার করা যায় না, এটা আমাদের ফাইন্যান্সিয়াল অডিটের মতো না। ইনফরমেশন সিস্টেম অডিটে আসলে কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যেই থাকতে হয়। দেন পরে ছিল কমিউনিকেট অডিট রেজাল্টস অ্যান্ড মেক রিকমেন্ডেশন টু কি স্টেক হোল্ডার্স থ্রু মিটিং অ্যান্ড অডিট রিপোর্টস টু প্রমোট চেঞ্জেস হয় নেসেসারি। এটা আসলে অডিট শেষ হলে আমরা যে রিপোর্ট সাবমিট করি ওই পার্ট। আমরা আগে যে তিনটা স্ট্যান্ডার্ড দেখেছি তার সাথে একটা অ্যাডিশনাল স্ট্যান্ডার্ড এখানে আছে 2201, যেটাকে স্ট্যান্ডার্ড কমিউনিকেশন বলা হয়। স্ট্যান্ডার্ড 2201 কমিউনিকেশন, এখানে হচ্ছে প্রপার টাইমে, মানে টাইমলি অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন অফ রেজাল্টস। তাহলে আমরা যে অডিটটা করছি সেই অডিটে, যেহেতু এটা ইনফরমেশন সিস্টেম অডিট, এখানে কোনো প্রবলেম যদি পাওয়া যায় বা থাকে, এটা অল্প সময়ের মধ্যেও ডিজাস্টার হয়ে যেতে পারে, বড় ধরনের কোনো প্রবলেম হয়ে যেতে পারে। কাজে কত দ্রুত এবং প্রপার টাইমের মধ্যে আমরা কমিউনিকেশন করেছি এটাও স্ট্যান্ডার্ডে আমাদেরকে প্রপারলি গাইডলাইন দেওয়া আছে। কাজেই এখানে ডিলে করার বা এখানে আনঅথরাইজলি ইচ্ছে মতো ডিলে করার কোনো সুযোগ নাই। যেটুকু প্রপার মেথোডোলজি মেনে হয় ততটুকুই আসলে এখানে কভার করতে হবে, এবং ওইটুকু সময়ের মধ্যেই আমাদের ম্যানেজমেন্টের সাথে বা যাদের সাথে কমিউনিকেশন করা দরকার, ইফেক্টিভ কমিউনিকেশন, সেটা এস্টাবলিশ করতে হবে। দেন আমাদের আইএস অডিটের কিছু কম্পোনেন্ট থাকে রিপোর্টের, আমাদের ফাইন্যান্সিয়াল অডিটের মতোই এখানেও এক্সিকিউটিভ সামারি, অডিটের স্কোপটা কি ছিল, কি কি অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করেছি, আমরা এখানে কি কি ম্যাথোডোলজি ফলো করেছি, রিলেটেড কোনো টুলস আছে কিনা। কারণ আইএস অডিটে কিছু টুলস ব্যবহার করা হয় স্ক্রিনিং করার জন্য, স্ক্যানিং করার জন্য, অ্যানালাইসিস করার জন্য, বা কমপ্লায়েন্স চেকগুলোকে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য, যেটাকে ভিএপিটি বলে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিটেশন টেস্টিং, এগুলো করার জন্য বিভিন্ন টুলস ব্যবহার করতে হয়। টুলসগুলো আসলে এটার সাথে আমরা লিখে দিব বা বর্ণনামূলক থাকবে। এরপর আমরা এখানে কি কি ফাইন্ডিংস পেয়েছি এবং ওই ফাইন্ডিংস গুলোকে রেটিং করা, ক্রিটিক্যাল বা হচ্ছে হাই, মিডিয়াম, লো, এবং বিজনেসে এই
ফাইন্ডিংস গুলোর ইম্প্যাক্ট কি হইতে পারে সেই ইম্প্যাক্টটাকে অ্যানালাইসিস করা, ফাইনালি রিকমেন্ডেশন, অ্যাকশন প্ল্যান, কমপ্লায়েন্স গ্যাপ যদি কোনো কমপ্লায়েন্সে গ্যাপ হয়ে থাকে এখানে, আর লাস্টলি ম্যানেজমেন্টের রেসপন্স, ম্যানেজমেন্ট এই ধরনের প্রবলেমগুলোকে কিভাবে মিটিগেট করবে বা তাদের ফিউচার প্ল্যানগুলো কি, তাদের কারেক্টিভ অ্যাকশন প্ল্যানগুলো কি থাকবে। এই ছিল আমাদের ওভারঅল আইডিয়া, আর বাকি যেগুলো আছে খুব বিশেষ কিছু নাই। এরপর আছে একটা এরিয়া যে ফলো আপস অফ ডিটারমাইন হোয়েদার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হ্যাভ বিন টেকেন বাই দ্য ম্যানেজমেন্ট টাইমলি ম্যানার। তো অডিটররা অডিট করে যাওয়ার পরে যদি প্রবলেমগুলো মেনশন করে দিয়ে যায়, সেই মেনশন প্রবলেমগুলো জানার পরেও দেখা গেল কোনো অ্যাকশন প্ল্যান তারা নেয় নাই, বা তারা উইকনেস গুলো বা তাদের এই ভালনারেবিলিটি গুলো অ্যাসেসমেন্ট হওয়ার পরেও তারা মিটিগেট করার চেষ্টা করে নাই, সেই ক্ষেত্রে হচ্ছে যে একটা কন্টিনিউয়াস ফলো আপ রাখা, যে আসলে ম্যানেজমেন্ট প্রপারলি এটা করেছে। এটা অডিটরের সব ক্ষেত্রে পারমিশন থাকে না, বা অডিটর অ্যাক্সেস থাকে না। যদি ম্যানেজমেন্ট এটা অ্যালাউ করে বা তাদের সাথে ওই কন্ট্রাক্টে যায়, তখন অডিটর এটা ফলো আপ করে রেগুলার বেসিসে বলতে পারে যে তাদের স্ট্যান্ডার্ডগুলি তারা ফলো করতেছে, বা তারা লিমিটেড রিসোর্স হইলেও তার স্ট্যান্ডার্ডের মধ্যে আছে। এই ক্ষেত্রে একটা আলাদা স্ট্যান্ডার্ড ফলো করা হয়, যে স্ট্যান্ডার্ড হচ্ছে যে অডিটিং অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড, যে আমরা কতটুকু লেভেল পর্যন্ত তাদেরকে অ্যাসিওর করবো, কারণ ফলো আপ না থাকলে তাদেরকে অ্যাসিওর করার কোনো সুযোগ থাকে না, বা আমরা জানি না তারা আসলে কতটুকু মেনটেন করেছে। আর ফলো আপ যেহেতু বলা হয়েছে, তাহলে যে প্রবলেমগুলো অলরেডি ফাইন্ড আউট হয়েছে এগুলো কত সময়ের মধ্যে সলভ করতে হবে। ক্রিটিক্যাল প্রবলেম যদি থাকে উইদাউট ডিলে অথবা উইদিন 30 days এর মধ্যে প্রবলেম সলভ করতে পারে, বা হাই প্রায়োরিটি 60 days এর মধ্যে, মিডিয়াম প্রায়োরিটি মিডিয়াম প্রবলেম 90 days, এবং লো প্রায়োরিটি হচ্ছে 6 to 12 মান্থের মধ্যে এগুলো তারা সলভ করার চেষ্টা করে ম্যানেজমেন্ট লেভেল থেকে। ফাইনালি রিপোর্টিং এর পার্ট, রিপোর্টিং এর একটা ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে রিপোর্টগুলি করি, অনেক কিছুই হয়তো সিনিয়র ম্যানেজমেন্ট প্রপারলি বুঝতে পারে না বা জানতে পারে না, কিছু আনরিজলভ থেকে যায়। এরকম আনরিজলভ কোনো আইটেম থাকলে সিনিয়র ম্যানেজমেন্ট এবং বোর্ডের সাথে আমাদেরকে ডিরেক্ট কমিউনিকেশন করতে হবে প্রপার গাইডলাইন মেনে, এবং ওইখানে কন্টিনিউয়াস মনিটরিং যেন এস্টাবলিশ থাকে। এটাও একটা আমাদের ইম্পর্টেন্ট পার্ট, কারণ ওই কন্টিনিউয়াস মনিটরিং না থাকলে একবার প্রবলেম হয়নি, কিন্তু যে কোনো সময় তো ফিশিং করে বা পারমানেন্টলি একটা প্রবলেম এখানে হইতে পারে। এই প্রবলেমগুলো থেকে যেন তারা তাদের রিস্ক ম্যানেজ করতে পারে বা তাদের অপারেশনকে রেগুলার রাখতে পারে, এই জন্য তারা কন্টিনিউয়াস একটা মনিটরিং সিস্টেম বা অটোমেটেড মনিটরিং প্রসেস তারা অ্যাপ্লাই করবে, যেন এখানে কোনো ধরনের সিকিউরিটি গ্যাপ যদি থাকে বা অর্গানাইজেশনে কোনো ধরনের রিস্ক অ্যাটাক হয়, তারা যেন রিয়েল টাইম ইনফরমেশনটা পেয়ে যায়। এবং এটা অবশ্যই কোয়ার্টারলি এবং অ্যানুয়ালি রিভিউ করতে হবে, কারণ সবসময় একই কন্ট্রোল মেকানিজম দিয়ে বিজনেস করা যাবে না, রেগুলার বিজনেসে পরিবর্তন আসবে। কাজে কন্ট্রোল মেকানিজম গুলো বা রিস্ক ট্র্যাকিং মেথোডোলজি গুলোকেও আপডেটেড এবং যুগোপযোগী বা টাইমলি হইতে হবে। এটাই ছিল আমাদের গত দিনের আলোচনা, আমি খুব সংক্ষেপে একটা ওভারভিউ করার চেষ্টা করেছি। আমার আইডিয়াতে হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন, পুরোপুরি না বুঝলেও হয়তো কিছুটা বুঝতে পারবেন এরকম মনে হইতে পারে। আমরা কিছু এমসিকিউ একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, এগুলো হয়তো সিকোয়েন্স আগে পরে থাকতে পারে কারণ বিভিন্ন জায়গা থেকে কপি করা, ওইভাবে সাজানো হয় নাই। রিস্ক অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের এখানে দেখেন লেখা আছে হুইচ ইজ নট দ্য পারপাস অফ রিস্ক অ্যানালাইসিস। রিস্ক অ্যানালাইসিস আসলে এই চারটার মধ্যে কোনটা আসলে মেইন পারপাস না, লেখা ইট সাপোর্টস রিস্ক বেসড অডিট ডিসিশন, assists the auditor to in determining audit objective, ensure absolute safety and during the audit, assist the auditor in identifying risk threat। প্রশ্নটার সাথে আমরা একটু উত্তরটা মেলানোর চেষ্টা করি, এখানে যেটা বোল্ড এটাই হচ্ছে উত্তর, তারপর আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি যদি এখানে কোনো পরিবর্তন আসে। আমরা যখন অডিটের ক্ষেত্রে রিস্ক অ্যানালাইসিস করি, তখন সে ক্লায়েন্টকে নিয়ে তার বিজনেস অবজেক্টিভ নিয়ে রিস্ক অ্যানালাইসিস করি, কখনোই আমরা আমাদের অডিট প্রসেস সেফটি হবে এটা আমরা অ্যানালাইসিসে নিয়ে আসি না। মানে অ্যাবসলিউট সেফটি ফর অডিট ডিউরিং দ্য অডিট, মানে সেফটি ফর ডিউরিং দ্য অডিট, এটা আমরা কখনো চিন্তা করি না। পরের প্রশ্নটা এরকম আছে যে হুইচ টার্ম বেস্ট ডেসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্যাম্পল অ্যান্ড দ্য পপুলেশন ইন দ্য স্যাম্পলিং প্রসেস। তাহলে অডিটের ক্ষেত্রে আমরা কোন কোন এরিয়া কাভার করব, সেটার জন্য আমাদের কোনটা আসলে এখানে কাভার করে, বেস্ট ডেসক্রাইব করে, চারটা নিচে ওয়ার্ড শব্দ দেওয়া আছে। প্রিসিশনের মিনিং তো আমাদের নিশ্চয়ই জানা আছে। এরপর আছে টলারেবল এরর রেট, লেভেল অফ রিস্ক এবং অ্যানালাইটিক্যাল ডাটা।
বিজনেস কন্টিনিউটি প্ল্যান আমরা কেন ইমপ্লিমেন্ট করব বা কোন পারপাসে করব আমাদের প্রতিষ্ঠানে, ঠিক আছে কি, টু ম্যাক্সিমাইজ দ্য নাম্বার অফ ডিসিশনস মেড ডিউরিং অ্যান ইনসিডেন্ট, টু মিনিমাইজ ডিসিশনস নিডেড ডিউরিং এ ক্রাইসিস, টু লোয়ার বিজনেস ইন্স্যুরেন্স প্রিমিয়াম, টু প্রোভাইড গাইডেন্স ফর ফেডারেল রেগুলেশন। এটা তো বাইরের থেকে কপি করে, এটা হবে হয়তো বাংলাদেশ হলে বাংলাদেশের রেগুলেশন বা শুধু রেগুলেশন হতে পারে। তাহলে মূল পারপাস কি বিজনেস কন্টিনিউটি প্ল্যান মেনটেন করার? ক্রাইসিসটাকে অ্যাড্রেস করার জন্য। আচ্ছা, এটা তো আমরা সরে গেলাম, আলোচনা হইলো না। মানে আমাদের বিজনেস কন্টিনিউটি প্ল্যানের মূল টার্গেটটাই হচ্ছে যে যখন কোনো প্রবলেম হবে, ক্রাইসিস হবে, তখন আমাদের এত বেশি চিন্তা করার কোনো কারণ নাই, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, যেই প্ল্যানটা রিটেন আছে এবং অ্যাকসেপ্টেড বাই অথবা অ্যাডাপ্টেড বাই ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যেটা অ্যাডপ্ট করেছে সেটাই আসলে এখানে কমপ্লাই করতে হবে। কারণ ম্যানেজমেন্টের যে ইমপ্লিমেন্টেড বিজনেস কন্টিনিউটি প্ল্যান, কারণ ম্যানেজমেন্ট তার বিজনেসের বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম বা অবজারভেশন গুলোকে অ্যানালাইসিস করে দেন তার মতো করে একটা এখানে প্রবলেম সলিউশন মেথড বা প্ল্যানিং সেট করে রাখছে, যে প্রবলেম হইলে যেন এইগুলো ফলো করলে সহজে এখান থেকে ক্রাইসিস থেকে মিটিগেট করা যাবে, ক্রাইসিস থেকে বিজনেসটাকে আবার রিভাইভ করা যায়। তো সেক্ষেত্রে এখানে লেখা আছে টু মিনিমাইজ ডিসিশনস নিডেড ডিউরিং এ ক্রাইসিস। ক্রাইসিসের সময় এত বেশি ডিসিশনের প্রয়োজন নাই যদি প্ল্যানটা আমাদের ইফেক্টিভলি নেওয়া থাকে আগে থেকে বা জানা থাকে। ফেইলিং টু প্রিভেন্ট অর ডিটেক্ট এ ম্যাটেরিয়াল এরর উড রিপ্রেজেন্ট হুইচ টাইপ অফ রিস্ক? আমরা জানি আমাদের তিন ধরনের রিস্ক আছে, ডিটেকশন রিস্ক, ইনহেরেন্ট রিস্ক এবং কন্ট্রোল রিস্ক। তাহলে আমরা প্রশ্ন আছে এরকম, ফেইলিং টু প্রিভেন্ট অর ডিটেক্ট এ ম্যাটেরিয়াল এরর উড রিপ্রেজেন্ট হুইচ টাইপ অফ রিস্ক? এটা অবশ্যই ডিটেকশন রিস্ক, কারণ যেহেতু আমরা সঠিকভাবে ডিটেক্ট করতে পারি নাই। হুইচ ওয়ান অফ দ্য বিগার কনসার্ন রিগার্ডিং অ্যাসেট ডিসপোজাল? যখন কোনো ইনফরমেশন সিস্টেমের থেকে অ্যাসেটকে ডিসপোজাল করা হবে তখন কোনটা আসলে আমাদের কনসার্নের জায়গা? তো এখানে এনভায়রনমেন্ট রেগুলেশন বলছে। এনভায়রনমেন্ট রেগুলেশন বলার যৌক্তিক কারণ হচ্ছে যেই অ্যাসেটটাকে আমরা ডিসপোজাল করছি ওই অ্যাসেটটা আমাদের এই ইন্ডাস্ট্রিতে বা এই টেরিটরিতে কোনো হ্যাজার্ড ক্রিয়েট করে কিনা এই চিন্তা থেকে। অবশ্যই। পরের প্রশ্নটা আছে যে অর্গানাইজেশনের পলিসি গাইডলাইন গুলো কে ইস্যু করে বা কে ইমপ্লিমেন্ট করে? অবশ্যই এটা আমরা জানি যে হাইয়েস্ট লেভেল অফ ম্যানেজমেন্ট, বা আমরা অন্যভাবে বলতে পারি যদি লেখা থাকে এরকম যে বোর্ড অফ ডিরেক্টরস দোজ চার্জ ইন গভর্নেন্স। আমরা অডিটের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম পাই তখন এটা আমরা এসকেলেট করি, অনেক সময় দেখা যায় যে প্রপার অ্যাটেনশন আমাদের পক্ষ থেকে দেওয়ার সুযোগ থাকে না। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ ইন প্রবলেম এসকেলেশন? প্রবলেম যারা এসকেলেট করে তাদের প্রাইমারি অবজেক্টিভ কি? এখানে সঠিক উত্তরের ক্ষেত্রে বলা আছে এনশিওর দ্য কারেক্ট রেসপন্স, কারণ সঠিক রেসপন্সটা জানার জন্য আমরা সবাইকে জানাই বা প্রবলেমটা সিনিয়র লেভেলে বা যারা আসলে এটা রিলেটেড পার্টি তাদেরকে আমরা এসকেলেট করি। হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট ইম্পর্টেন্ট হোয়েন অডিটরস রিভিউ ইন্টারনাল কন্ট্রোল? ইন্টারনাল কন্ট্রোল রিভিউর ক্ষেত্রে অডিটর কোন এরিয়াটাকে কম ইম্পর্টেন্স দেয়? হোয়াট ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ হোয়াই প্ল্যান টেস্টিং ইজ ইম্পর্টেন্ট? আমরা যে অডিট প্ল্যানটা এখানে করতেছি
এটা কেন টেস্ট করতে হবে বিফোর ইমপ্লিমেন্টেশন, কারণ সঠিকভাবে এটা প্রবলেমকে সলভ করতে পারে কিনা বা ফাইন্ড আউট করতে পারে কিনা এটা জানার জন্যই আমাদের এই প্রবলেমটাকে নিয়ে আলোচনা করতে হবে বা টেস্ট করতে হবে। Continuity planners can create plans without the business impact analysis. বিজনেস অ্যানালাইসিসের ক্ষেত্রে বা বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে কন্টিনিউটি প্ল্যানস বা এই ধরনের প্ল্যান যখন প্রপারলি করা হয় তখন তারা বিজনেসের যে চেঞ্জ বা বিজনেস প্রসেসের যে কন্টিনিউয়াস চেঞ্জ এই ক্রিটিক্যাল এরিয়াগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে পারে না, কারণ বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ওই ঘটনাটা না ঘটে ওই ইম্প্যাক্টটা কতটুকু বৃহৎ হতে পারে বা কি কি এরিয়াতে ছড়াইতে পারে এটা সব ক্ষেত্রে জানা থাকে না, কিন্তু ইম্প্যাক্টটা যখন ঘটে যায় তখন আসলে প্রপারলি এটা ম্যানেজ করার জন্য তারা নিউ প্ল্যান অথবা রিকোয়ার্ড প্ল্যানগুলো ডেভেলপ করে ফেলতে পারে। এরপর আছে হোয়াট আর দ্য থ্রি কম্পিটিং ডিমান্ডস টু বি অ্যাড্রেসড বাই দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি আমাদের অডিটিং এর পার্ট না, কারণ অডিটটাও একটা প্রজেক্ট, যে নির্দিষ্ট সময়ে বাজেটে এবং স্কোপ নিয়ে অডিটটা হয়েছে কিনা এই জন্য এটা এখানে হয়তো আসছে। টাইম, কস্ট অ্যান্ড স্কোপ, যে কোনো বাজেট বা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এই তিনটা খুবই ইম্পর্টেন্ট এবং তিনটাকে অ্যাড্রেস করেই আসলে পুরো প্রসেসটাকে কমপ্লিট করা হয়। এরপর হচ্ছে হুইচ ইজ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ কন্ট্রোল, নিচের কোনটা কন্ট্রোলের অবজেক্টিভ না। Reduce expected losses from irregularities, reduce the probability of an error occurring, then reduce the amount of loss in and occurs, then provide for all the failure and to ensure the business is protected fully from such failure. IT audit is the process of collecting and evaluating evidence to determine, IT audit আমাদের কি কি হেল্প করে ডিটারমাইন করতে, whether a computer system safeguard assets, determine maintains data integrity, whether maintain data integrity, whether allows organizational goals to be achieved effectively and uses resources efficiently, finally আছে all of the above। মানে আমাদের আইটি অডিটের ক্ষেত্রে বা ইভালুয়েশনের ক্ষেত্রে উপরের তিনটা রেজাল্টই আসতে পারে, এই জন্য all of the above লেখা আছে। The objective of IT audit include আমাদের মনে হয় অ্যান্সার না দেখে পড়লে ভালো হবে। আমরা অ্যান্সারের যে বোল্ড করা আছে এটা উঠাই দিই, তারপরে দেখি আমরা কি পারি। এটা আমরা দেখি 17 নম্বর, হুইচ ইজ নট অ্যান অ্যাট্রিবিউট অফ ডাটা অর ইনফরমেশন। ডাটা ইনফরমেশনের অ্যাট্রিবিউট কোনটা না? অ্যাট্রিবিউট মানে তো আমরা জানি নিশ্চয়ই। ক্যারেক্টারিস্টিক্স। জি, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য ক্যারেক্টার একই জিনিস, হ্যাঁ ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য। তাহলে নিচের কোনটা আসলে ডাটা আর ইনফরমেশনের বৈশিষ্ট্য না? কমপ্লায়েন্স, ইন্টিগ্রিটি, কনফিডেন্সিয়ালিটি, টেকনোলজি। টেকনোলজি। না, টেকনোলজি, ডাটা হলে তো টেকনোলজি থাকতেই হবে। কমপ্লায়েন্স স্যার, তাহলে কমপ্লায়েন্স স্যার। কমপ্লায়েন্স হবে স্যার, ইন্টিগ্রিটি থাকতে হবে, কনফিডেন্সিয়ালিটি থাকতে হবে। থাকতে হবে। হ্যাঁ,
ঠিক আছে। স্যার এই কমপ্লায়েন্সটা একটু যদি একটু সংক্ষেপে বলতেন স্যার। না, আমরা তো এখনো উত্তর শেষ করি নাই। আমরা অবজেক্টিভটা নিয়ে নিজের আলোচনা করছি। আমাদের দেখেন, কিছু লোক বলেছেন কমপ্লায়েন্স, আরেকজন বলছিলেন মনে হয় টেকনোলজি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে হুইচ ইজ নট অ্যান অ্যাট্রিবিউট অফ ডাটা অর ইনফরমেশন। তাহলে ডাটা ইনফরমেশনের বৈশিষ্ট্য কোনটা না? হ্যাঁ, কারণ ডাটা যদি ইনফরমেশন আকারে থাকে তাহলে ওটা কমপ্লায়েন্সের একটা পার্ট হইতে পারে। আবার ডাটার মধ্যে কিছু ইন্টিগ্রিটিও থাকে, কারণ ডাটার কিছু বৈশিষ্ট্য ছিল না, আমরা বলছিলাম যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ইন্টিগ্রিটি থাকবে, আমরা ডাটা যে অবস্থায় রাখবো ওই অবস্থায় থাকবে। আবার ডাটা ম্যানেজ করতে চাইলে অবশ্যই এখানে আমাদেরকে টেকনোলজি ইউজ করতে হবে। বাট ডাটা নিজেকে কনফিডেন্সিয়াল মেনটেন করতে পারে না, কনফিডেন্সিয়ালিটি তার নিজের বৈশিষ্ট্য না। কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার জন্য আমাদের কনফিডেন্সিয়াল সিস্টেম ডেভেলপ করতে হয়। কাজে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে যে, বা যদি আমরা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলি তাহলে হবে কনফিডেন্সিয়ালিটি। এটা ডাটার কনফিডেন্সিয়াল। বৈশিষ্ট্য না, কারণ ডাটা নিজে থেকে কখনো কনফিডেন্সিয়াল থাকতে পারে না। ডাটা কমপ্লায়েন্স মেনে প্রিপেয়ার রাইট হইতে হয়। স্যার। ইনফরমেশন ইনফরমেশন যখন হয় তখন ইনফরমেশনটা হচ্ছে কমপ্লায়েন্স মেনেই হয়। টেকনোলজি না হলে ডাটা ইনফরমেশন হওয়ার কোনো সুযোগ নাই, ইন্টিগ্রিটিও থাকতে হবে। তাহলে যেটা ডাটা বা ইনফরমেশনের বৈশিষ্ট্য না সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। ডাটা নিজে নিজে কনফিডেন্সিয়াল থাকে না, তাকে কনফিডেন্সিয়াল রাখতে হয়। হুম। এরপর আছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ডাজ নট এনকম্পাসেস অর্গানাইজেশনাল অ্যান্ড ম্যানেজমেন্ট কন্ট্রোল উইদিন দ্য ইনফরমেশন প্রসেসিং ফ্যাসিলিটি। মানে ইনফরমেশন সিস্টেমের মধ্যে এই ম্যানেজমেন্ট কন্ট্রোলে কোনটা আসলে কভার করে না? Human resource policies, mission, practice, method of assess. Which among the following does not encompass organization and management control? হিউম্যান রিসোর্স আমার সরাসরি এটার পার্ট না, বাট একটা পার্টে হিউম্যান রিসোর্সের প্রয়োজন হয় ইনফরমেশন প্রসেস করার জন্য, কারণ ইন্ডিপেন্ডেন্টলি সব ক্ষেত্রে ইনফরমেশন প্রসেস হয় না। Method to assess. Effective and efficient operation. Relative framework within the business is carried out is preparation of duties within the information person and facility and sound human resource. Which among the following does not become access to organizational management control? The regulatory framework within which the business is carried out. এখন আমি যেটা হাইলাইট করলাম এটা কি সঠিক নাকি ভুল, দেখি আমাদের মতামত কি বলে। আমি যদি ইফেক্টিভ ইনফরমেশন প্রসেসিং সিস্টেম অ্যাপ্লাই করতে পারি তাহলে আমার যারা রিসোর্স আছে মানে হিউম্যান রিসোর্স তাদেরকে প্রপারলি ম্যানেজ করতে পারবো, তাদের গাইডলাইন অনুযায়ী পরিচালনা করতে পারবো। পরে আছে মেথডস অফ অ্যাসেস ইফেক্টিভ অ্যান্ড ইফিশিয়েন্ট অপারেশন। যদি আমার আইএস সিস্টেম প্রপার কাজ করে তাহলে অপারেশনে প্রপার কাজ করবে, এটাও সম্ভব। আর যদি আমি প্রপার ইনফরমেশন সিস্টেম অ্যাপ্লাই করি, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এটা অনেক ক্ষেত্রে নাও হইতে পারে, কারণ আমি যে রেগুলেশনে বিজনেস করি ওই রেগুলেশন আমার আইটি দিয়ে কমপ্লাই করার সুযোগ নাই। সেপারেটলি কিছু কমপ্লায়েন্স মেকানিজম দরকার বা কোনো গাইডলাইন ফলো করা দরকার। লাস্টে আছে সেপারেশন অফ ডিউটিস উইদিন দ্য ইনফরমেশন প্রসেসিং এনভায়রনমেন্ট। এটা তো ইনফরমেশন সিস্টেমের একটা প্রাইমারি অবজেক্টিভ, কারণ ওখানে তো অবশ্যই আমি আমার জব ডেসক্রিপশন গুলোকে ডিউটি গুলোকে সেগ্রিগেশন করে দিব। তাহলে ইনফরমেশন সিস্টেম অ্যাপ্লাই করে কোনোভাবেই রেগুলেটরি ফ্রেমওয়ার্কে কমপ্লাই করার সুযোগ নাই, শুধুমাত্র ইনফরমেশন সিস্টেম দিয়ে, সাথে হয়তো আরো অ্যাডেড কিছু লাগবে। The essential aspect to be understood about the organization subject to IT audit is, আমরা প্রশ্নটা বুঝতে পারতেছি কিনা? এটা সম্ভবত স্যার এ হবে, অর্গানাইজেশনস বিজনেস এন্ড ইটস স্ট্র্যাটেজিক গোলস এন্ড অবজেক্টিভস।
হ্যাঁ, আমরা আপনার প্রশ্নটা নিলাম, বাকি দেখি আরো কেউ একজন বলে কিনা। আমাদের প্রশ্নটা হচ্ছে কি দেখেন, the essential aspect to be understood about the organization subject to IT audit। অর্গানাইজেশনের আইটি অডিট সম্বন্ধে আমাদের খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হলে কি কি করতে হবে? আমার মনে হয় সবগুলোই হবে, কারণ দেখেন যে আমি আইটি অডিট করব কিন্তু আমার বিজনেসের শুধু সবগুলোই তো অর্গানাইজেশনের দরকার স্ট্র্যাটেজি তো, গোল রাইট? জানি, হ্যাঁ, তাইলে ওটা হবে না। অপারেশনটাও জানতে হবে, নাম্বার অফ অপারেশনাল ইউনিট, লোকেশন, জিওগ্রাফিক ডিসক্রিপশন কোথায় আছে, আবার তার কি কি প্রজেক্ট আছে বা কি কি এরিয়ায় তার বিজনেস অপারেশন প্রোগ্রেস আছে, এটাও আমার জানতে হবে। আমার মনে হয় যে সবগুলোই সঠিক উত্তর হবে, কারণ এই লাস্টেরটাই হওয়ার কথা, কারণ আমরা আইটি অডিট করতে গেলে কোনোটাই কিন্তু বাদ দিতে পারবো না। আমাদের প্রশ্ন বলছে দ্য এসেনশিয়াল অ্যাসপেক্ট টু বি আন্ডারস্টুড অ্যাবাউট দ্য অর্গানাইজেশন সাবজেক্ট টু আইটি অডিট। আইটি অডিট গুলো তো আমাদের সবকিছুই জানতে হবে, বিজনেস স্ট্র্যাটেজি গুলো জানতে হবে, গোল অবজেক্টিভ জানতে হবে, কতগুলি ইউনিট অপারেশনাল আছে, তার এখানে আরো কোনো প্রজেক্ট পেন্ডিং আছে কিনা বা কোনো কিছু ইন প্রোগ্রেসে আছে কিনা। কারণ আগেই বলেছি যে আমাদের আইএস অডিটের কিছু কমন গোলের মধ্যে একটা থাকে যে এখানে ভ্যালু এডিশন। যদি পুরো অর্গানাইজেশন সম্বন্ধে আমরা একসাথে আলোচনা করতে না পারি তাহলে ভ্যালু এডিশনটাও প্রপার হবে না। আমি সঠিক উত্তরগুলো দিয়ে দিব আপনাদেরকে, আমার কাছে লেখা আছে, আমি ওটা সাথে ইমেইলের সাথে শেয়ার করে দিব। I will understand. While understanding the type of software used in the organization, the IT auditor has to কি করতে হবে তার? অডিটর যদি সফটওয়্যার সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিং জানতে চাই অর্গানাইজেশনের, সি দ্য পলিসি ডিসিশন অন ডেভেলপিং সফটওয়্যার ইন হাউস অর টু বাই কমার্শিয়াল প্রোডাক্ট, দেন কালেক্ট ডিটেইলস অফ অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সিস্টেম অ্যান্ড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, collect information relating to network architecture and technology to establish connectivity, all of the above। এবার দেখি আমরা একটা সঠিক উত্তর বলার চেষ্টা করি। Operating system, application, database management system, sir. আমার তো মনে হচ্ছে সবগুলোই আমরা হবে, কারণ দেখেন ওই প্রতিষ্ঠানে কোন সফটওয়্যার ইন হাউস ডেভেলপ করা, কোন কোন সফটওয়্যার বাইরে থেকে না আমরা কিন্তু জানবো না, ডকুমেন্ট পেলে তখন জানবো। লিখছে যে while understanding the type of software used in the organization, the IT auditor has to, মানে আমাদের কি কি করতে হবে যে see the policy decision on developing software in house or to buy commercial product, এটা আমাদের করতে হবে। অপারেটিং সিস্টেম গুলো জানতে হবে, অ্যাপ্লিকেশন সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট জানতে হবে, কালেক্ট ইনফরমেশন রিলেটিং টু নেটওয়ার্ক আর্কিটেকচার, কারণ আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি এটা কোন লেভেলে আছে এবং ওই সফটওয়্যারের সাথে আরো কোন কোন পার্টের কানেক্টিভিটি আছে ওইটাও যদি আমরা প্রপার না জানি তাহলে ওই সফটওয়্যার সম্বন্ধে সঠিকভাবে আমরা নাও জানতে পারি। কাজে আমার ইয়া হচ্ছে যে এখানে সবগুলোই হওয়া উচিত, অল অফ দ্য অ্যাবাভ। তারপরও সঠিক উত্তর দিয়ে দিব আমি, আপনারা পরে যখন রিভিউ করতে পারবেন তখন ম্যাচ করে নিতে পারবেন। দ্য সিকিউরিটি গোলস অফ দ্য অর্গানাইজেশন ডাজ নট কাভার, অর্গানাইজেশনের সিকিউরিটি গোল নিচের কোনটা কভার করে না? স্যার এটা বি হবে স্যার। বি হবে, কারণ এই প্রবাবিলিটি সিকিউরিটির মধ্যে যায় না, একদম ঠিক বলছেন। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্টের সঙ্গে নিচের কোন স্টেটমেন্টটা সঠিক না, মিথ্যা?
এ নাম্বার। হ্যাঁ, এটাই হবে। এ নাম্বার হতে পারে। জি, এ নাম্বারই হবে। কারণ যেখানে রিস্ক আমার লো এবং ম্যানেজমেন্ট হাই, এখানে আর আমার রিস্ক অ্যাসেসমেন্ট নিয়ে নতুন কিছু চিন্তা করার প্রয়োজন নাই। Consider the following statement and find out the correct. এই WRT এটা আমরা বুঝতে পারছি তো, উইথ রেফারেন্স টু আর কি, এটা হয়তো সংক্ষেপে কেউ লিখছে। কনসিডারিং দ্য ফলোয়িং স্টেটমেন্ট, আমি যেন এখানে একটু চুপ মারছি, কেউ কিছু বলে না কেন। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ান উইথ রেফারেন্স টু আইটি অডিট। আইটি অডিটের সাথে কোনটা আসলে কারেক্ট। অ্যান্ড ইনহারেন্ট রিস্ক, there is an assumption that there are related internal control. In control, risk error will not be prevented or detected and corrected by the internal control system. The control risk associated with computerized data validation procedure is ordinarily high. বি নাম্বার হতে পারে স্যার। জি, বি নাম্বারই হবে। What are the characteristics of detective control? এটা আমরা পারবো সবাই, কারণ আমরা ইন্টারনাল অডিটে এটা অনেকবার পড়ছি। বি নাম্বার স্যার। সি নাম্বার স্যার। Correct সি হতে পারে। errors from occurring. Error from occurring. জি, ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। এটা অল অফ দ্য অ্যাবভ হবে স্যার। ডি নাম্বার স্যার। জি, মানে বোঝা গেছে আমরা মোটামুটি সবাই পারতেছি, আলহামদুলিল্লাহ, এটা ভালো। Best. এটা কি ডি হবে নাকি স্যার? B number on না, আমার তো মনে হচ্ছে এখানে সি হবে। লেখা আছে দেখেন, বলছে যে এক্সটার্নাল বেসিক রিস্ক এরিয়া হুইচ দ্য এক্সটার্নাল গভর্নমেন্ট অডিটর মে কাম অ্যাক্রস হোয়েন রিভিউইং ইন্টারনাল অডিটস ওয়ার্ক ইনক্লুড। কারণ ইন্টারনাল অডিটের মধ্যে তো এই ধরনের কোনো রিকমেন্ডেশন থাকে না। ম্যানেজমেন্ট নট রিকোয়ার্ড টু অ্যাক্ট অন ইন্টারনাল কন্ট্রোলস বা ইন্টারনাল অডিট রিকমেন্ডেশন। কারণ যখন আমার
এক্সটার্নাল পার্টির রিকোয়ারমেন্ট থাকবে, গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট থাকবে, তখন তো আর ইন্টারনাল অডিটের কথা শুনে আমার কোনো উপায় নাই। তখন ম্যানেজমেন্টে ফেস করে স্যার নাকি? ঠিক স্যার, ঠিক না? রাইট স্যার। জি স্যার। তখন তো আমার এক্সটার্নাল পার্টির কথা শোনা লাগবে, তখন আর ইন্টারনাল হ্যাঁ, অডিট কোনো লাভ নাই। সুপ্রিম অথরিটি তো স্যার গভর্নমেন্টের অডিট আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্টের অডিট, কাজে তখন আর ইন্টারনাল অডিটের কথা শুনে কোনো লাভ নাই। হুইচ ইজ দ্য কমন অডিট অবজেক্টিভ ফর এন আইটি অডিট? এটা তো আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম, দেখি পারা যায় কিনা। আইটি অডিটের অবজেক্টিভ কি, কমন অবজেক্টিভ? এ নাম্বার হতে পারে স্যার। শুধু এ নাম্বার কেন, বাকিগুলো তো আইটি অডিটের অবজেক্টিভের মধ্যেই পড়ে, হ্যাঁ 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 স্যার, ঠিক আছে তাই স্যার। না? কারণ হচ্ছে যে আপনি জি স্যার। সিকিউরিটি রিভিউ করবেন, পারফরমেন্সও তো আমরা আইটি দিয়ে ইভালুয়েট করতে পারি সিস্টেমে। জি স্যার, ঠিক রাইট স্যার। আমার মনে হয় ডি যে নাম্বার অল অফ হবে দ্য অ্যাবাভ। অল অ্যাবাউট অ্যাবাউট অল। The type of audit evidence which the auditor should consider using in IT audit includes, তাহলে আইটি অডিটর কি কি এভিডেন্স ইনক্লুডেশনে রাখতে পারে? এখন আমরা প্রশ্নটা হচ্ছে এই কি হবে নাকি স্যার? এ নাম্বার এই স্যার। এই হবে, আমরা আরেকটু বুঝে the type of audit evidence which the auditor should consider using in IT audit আইটি include। অডিট হ্যাঁ, এখানে কি কি দেখা আছে দেখেন, প্রথমে আছে অবজার্ভ প্রসেস অ্যান্ড প্রসেস। অফ ফিজিক্যাল আইটেম, ডকুমেন্টারি অডিট এভিডেন্স এক্সক্লুডিং ইলেকট্রনিক রেকর্ড, তাহলে এটাও হবে না। অ্যানালাইসিস এক্সক্লুডিং আইটি এনেবল অ্যানালাইসিস ইউজিং, এটাও হবে না, কারণ আমাদের আসলে এ নাম্বারটাই হবে। জি। আপনারা কি সবাই বাসায় থেকে অ্যাটেন্ড করছেন নাকি কেউ অফিসে বা বাইরে আছেন? কিছুক্ষণ আগে বাসায় আসছি স্যার। বাসায় আছে। অল্প কিছুক্ষণ আগে আসছি স্যার বাসায়। আচ্ছা আচ্ছা, আমি প্রথম দিকে স্যার অ্যাটেন্ড করতে পারিনি, গাড়িতে ছিলাম তো। জি বুঝতে পারছি। স্যার অনেকেই মানে পরে আসছি, মানে আমাদের অফিসের আওয়ারের সাথে একদম সাংঘর্ষিক স্যার টাইমটা। হ্যাঁ সেটা তো খুবই স্বাভাবিক, কারণ 3:30, অনেক অফিস 4টা পর্যন্ত, 4:30 পর্যন্ত আছে। জি 4টা স্যার, পর্যন্ত আমাদের ওরা তো করে গেছে। 4:30 পর্যন্ত থাকতে হয়, ওই ঘন্টা লেট হয়ে যায় স্যার, 1 ঘন্টা মানে পরে ওরা যায়। স্যার ওইও নাই স্যার, এইটা আর কি সমস্যা। না অসুবিধা নাই, আমি এই সবগুলো এমসিকিউ আমাদের মেইলে দিয়ে দিব এবং অ্যান্সার গুলোকে হাইলাইট করেই দিব, যেন আপনাদের পড়তে বা বুঝতে সহজ হয়। না ওটা জিজ্ঞাসা করলাম এই জন্য যে অনেকের আবার পথে সমস্যা হবে, আমরা এসে জিজ্ঞাসা করে নিলাম, আগে জেনে নিলাম কে কোথায় আছি। সি নাম্বার হতে পারে স্যার। টু ডিসাইড হুইচ অডিট এরিয়া শুড বি মোর thoroughly investigated. আমার তো মনে হয় সবই হবে। দরকার তো সবগুলোই মনে হয় স্যার। সবই হবে, কারণ আপনার সবগুলো আইটেমই তো আইটি অডিটের সাথে রিলেটেড স্যার। কানেক্টেড। কনফিউজিং স্যার। না সবগুলোই হবে, কারণ কোনোটাই বাদ দেওয়ার মতো না। যেহেতু এখানে অল অফ দ্য অ্যাভাব একটা অপশন আছে, তার মানে এটা সবটাই হবে। হোয়াট ইজ দ্য কমনলি ইউজড এক্সাম্পল অফ জেনারেলাইজড অডিট সফটওয়্যার? এটা যদিও আমরা আমাদের পড়ালেখার মধ্যে পড়ি নাই, বাট আমরা এ হয়তো বলতে নাম্বার পারবো। স্যার, এ বলতে নাম্বার পারবো স্যার, না? ক্যাট। ক্যাট। ক্যাট স্যার। ক্যাট ক্যাট, হ্যাঁ তো এটা কিন্তু আমরা পড়ি নাই, এটা আজকে টপিকসে পড়ি নাই, তারপরে বলতে পারবো আমরা।
ক্যাটের পুরো ইলাবোরেশনটা কি আমাদের সবার জানা আছে? জি স্যার, কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক। হ্যাঁ, অ্যাসিস্টেডও বলে, কোনো কোনো জায়গায় দেখছি এইডেডও লেখা আছে। জি। ডি হবে স্যার এটা। জি, না ঠিক আছে, এটা আমাদের ডি হবে উত্তর। তো বোঝা যাচ্ছে আমরা মোটামুটি এমসিকিউ ভালোই অ্যান্সার করতে পারতেছি। আমি জাস্ট আমাদের তো 5টা 15-তে শেষ করার কথা, একটু অন্য আলোচনা করি পাশাপাশি। তো দুইটা বিষয়, যে আমাদের যে পড়ালেখাগুলি আমরা ক্লাসে পড়ছি বা আমাদের যে হ্যান্ডবুকটা শেয়ার করা আছে, যে টপিকস গুলো আমরা শেয়ার করেছি বা কভার করার চেষ্টা করেছি, এটা কিন্তু খুবই ধরেন বেসিক লেভেলে এবং মিনিমাম লেভেলে। তো আমাদের হচ্ছে এই টপিকস গুলো সম্বন্ধে আর একটু ডিটেইল পড়ালেখা করতে হবে, টু এনশিওর পাস ইফেক্টিভলি বা খুব দ্রুত, বেশি যেন পরীক্ষা দিতে না হয়, একবার দুইবারে হয়ে যায় ইনশাল্লাহ, একবারেই যেন হয়ে যায়। আর আমাদের যেহেতু সাজেশনে সিসা রিভিউ ম্যানুয়ালটার কথা বলা আছে, সিসা রিভিউ ম্যানুয়াল সবার কাছে আছে কিনা বা আমরা সবাই এটা সংগ্রহ করতে পেরেছি কিনা? স্যার ম্যানুয়াল নাই, না স্যার, ম্যানুয়াল ম্যানুয়ালটা একটা নাই প্রশ্ন স্যার, ব্যাংক আছে স্যার। ম্যানুয়ালটা তো কাল করতে পারিনি স্যার। ম্যানুয়ালটা আপনি হচ্ছে নীলক্ষেতে ফটোকপি ভার্সন কিনতে পাওয়া যায়, অরিজিনাল ভার্সন আমাদের কাছেও নাই। আর হচ্ছে যে কোনো কোনো জায়গায় দেখা যায় যে ওই এমসিকিউ এর ভার্সনটাও, যেটা প্র্যাকটিস ম্যানুয়াল, সেটাও পাওয়া যায়। তো আমাদের অ্যাটলিস্ট রিভিউ ম্যানুয়ালটা সংগ্রহ করে পড়লে ভালো হবে, এই জন্য যে দুইটা কাজ, একটা হইতেছে যে আমরা শুধু পরীক্ষায় পাশ করবো এরকমই না, আমাদের তো আইটিতে নলেজও লাগবে। কারণ আমি দেখছি যে অডিটর হিসেবে ইনফরমেশন টেকনোলজির ব্যবহার না জানলে খুব ভালো করার সুযোগ কমে যায়। মানে অ্যাটলিস্ট ওই এনভায়রনমেন্টের মধ্যে অন্য কিছু না থাকলেও অ্যাকাউন্টিং ডিভিশনটা অটোমেটেড সিস্টেমে চলে, ধরেন কোনো ধরনের সফটওয়্যার প্রতিষ্ঠানে নাই, কিন্তু অডিটের জন্য না না থাকলেও অ্যাকাউন্টিং রেকর্ড কিপিং এর জন্য একটা সফটওয়্যারের প্রতিষ্ঠান মেনটেন করে। তার মানে হলো যে প্রতিষ্ঠানে যারা অডিটররা যাবে তাদের তো অ্যাকাউন্টিং রেকর্ডস নিয়েই বা বুকস অফ অ্যাকাউন্টস নিয়েই কাজ। স্যার এটা ওই at least- আমি আমার কাছে 27th এডিশনটা আছে সিসা ম্যানুয়াল। হ্যাঁ, ওটাও চলবে, 27 এডিশনই ঠিক আছে। এখন স্যার মানে এখন লাস্ট এডিশন কোনটা চলতেছে? একদম শেষ এডিশন? সর্বশেষ মানে 28 চলে। এটা কোনো ব্যাপার না, আচ্ছা আমাদের তো বেসিক বেসিক দরকার, আমরা তো সিসা পরীক্ষা দিচ্ছি না যে মডিউলে কোনো কিছু আমাদের বাদ পড়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের স্যার ওই basic- কোশ্চেন ব্যাংকটা কিনেছি, ওইটা দিয়ে কিছুটা আগাবে। আর ম্যানুয়াল 27th এডিশনটা হচ্ছে স্যার সফট কপি। সফট কপি, হ্যাঁ। সব কপিটা তাহলে কাইন্ডলি একটু শেয়ার করেন, আমরা একটু হ্যাঁ পাবো। দিয়ে দিব। এটা তো আপনার আপনার পাওয়ার কথা, এটা তো গ্রুপে শেয়ার করা আছে অলরেডি। আমি ওই কোশ্চেন ব্যাংক যেটা আছে ওটা পাইছি, ম্যানুয়ালটা না ওটা তো 27 আমিও তো শেয়ার করেছি, আমিও কিন্তু আপনাদেরকে হ্যাঁ, এটা off গ্রুপে করেছি। শেয়ার করা হয়েছে অনেকবার। স্যার এটা গ্রুপে শেয়ার করা আছে। হ্যাঁ, ওটা ওটা তাহলে গ্রুপ পাবো, থেকে আমি নিয়ে নিন, ভিডিওটা দেখেছি মনে হয়। ওটা গ্রুপ থেকে নিয়ে নিন। আমি জাস্ট ওভারঅল একটু জাস্ট সময় নিই 2 মিনিট আপনাদের থেকে। তো আইটিতে পরীক্ষা দিয়ে পাশ করার জন্য সহজ কোনো পদ্ধতি নেই, বাট একটা সবার কাছে স্বীকৃত পদ্ধতি আছে। সেই স্বীকৃত পদ্ধতি হচ্ছে আমাদের যে হ্যান্ডবুকটা আছে, হ্যান্ডবুকের যে টপিকস গুলো আছে এইগুলো সম্বন্ধে নিজের একটু বেসিক নলেজ ডেভেলপ করা। মানে 1000 এমসিকিউ পড়ে মুখস্থ করে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করা যতটা সময় এবং আপনার ইয়ে করা লাগবে, কঠিন হবে, তার চেয়ে বেশি কম সময়ে আপনি আমাদের এই টপিকস গুলো সম্বন্ধে বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিতে পারবেন। এই টপিকস গুলো সম্বন্ধে বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকলে, যদি ইংরেজি বুঝি আমরা, অনেক ক্ষেত্রে যেমন হয় কি, ইংরেজি শব্দের অর্থগুলো প্রপার আমরা বুঝতে পারি না, কিছু ট্রিকি ওয়ার্ড ইউজ করা হয়। যদি ওইরকম কিছু ওয়ার্ড এখানে না থাকে তাহলে আপনারা সঠিকভাবে উত্তর করতে পারবেন। এটা আমার মানে অন্যান্য শিক্ষার্থী বা যারা পরীক্ষা দিয়ে পাশ করছে তাদের কাছ থেকে শুনে বলা। কারণ গত সেশনেও যারা পরীক্ষা দিয়ে পাশ করছে তাদের কয়েকজন আমাকে ফোন করে এরকম বলেছেন যে ওনারা এটাই ফলো করেছেন, ওনাদের যে হ্যান্ডবুকটা আছে এইটার উপরে ভিত্তি করে তারা টপিকস গুলো সম্বন্ধে বেসিক নলেজ নিয়েছে, আর কিছু ধরেন এমসিকিউ প্র্যাকটিস করেছে, তাদের পাস হয়ে গেছে। এখন কে কিভাবে পাস করছে এটা তো আমরা জানি না, বাট বেসিকটা বললাম এরকম করে। কারণ যেহেতু এমসিকিউ এটা সেকেন্ড পরীক্ষা, এর আগে একটা পরীক্ষা মাত্র হয়েছে, খুব বেশি রেফারেন্স এমসিকিউ আমাদের কাছেও নাই বা এমসিকিউ এর রেফারেন্স আমাদের কাছে আসে না। কিন্তু বেসিকটা হচ্ছে যে যদি আমরা টপিকস গুলো ধরে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে পারি, নলেজ গুলোকে ডেভেলপ করতে পারি, ওপেন সোর্সে অনেক বই পাওয়া যায়, অনেক এমসিকিউ পাওয়া যায়, অনেক ম্যাটেরিয়াল পাওয়া যায়, এটা পড়লেও হবে। কষ্ট করে যে সিসা বই মুখস্থ করতে হবে বা কিনতে হবে এইটা না, সিসা বইতে খুব সুন্দর লেখা আছে,
এই জন্য হয়তো সিসা বইটা সাজেশনে দেওয়া, বাট ওপেন সোর্সেও অনেক ইনফরমেশন পাওয়া যায়, অনেক তথ্য পাওয়া যায়, যেগুলোর ভিত্তিতে আপনি প্রিপারেশন নিতে পারেন। এটা একটা জায়গা। আরেকটা হচ্ছে নিজে নিজে কিছু অনুশীলন করা আর কি, শুধু ম্যানুয়ালটাই পড়া না, কিছু প্রশ্ন নিজে নিজে বানানোর চেষ্টা করা, যে আমরা আসলে এই টপিকটা থেকে কি প্রশ্ন হইতে পারে। এরকম যদি আমরা 5 মিনিট 2 মিনিট এক একটা টপিক্সের উপরে গবেষণা করি, কিছু দেখবেন টপিক্সের উপরে প্রশ্ন আপনার মাথায় চলে আসবে। অ্যাটলিস্ট কোশ্চেনটা না আসলেও ওই টপিক্সের কঠিন অংশটুকু আপনার মেমোরিতে হিট করবে, যে এটা হয়তো কঠিন, এটা দিয়ে প্রশ্ন একটা হইতে পারে। এইগুলো আমাদের দেখছি অনেক স্টুডেন্টরা আমাদের সাথে শেয়ার করেছে। এখন অনেকের অনেক মতামত, অনেক অপশন, এগুলোর যাচাই বাছাই করে পদ্ধতি এক, সেটা হচ্ছে আমাদের হ্যান্ডবুকের টপিকসগুলোর আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করা। পদ্ধতি দুই, রিভিউ ম্যানুয়াল থেকে, সিসা রিভিউ ম্যানুয়াল থেকে টপিকসগুলো একবার রিভিউ করা। পদ্ধতি তিন হলো যদি কারোর কাছে কোশ্চেন ব্যাংক থাকে, সেটাকে আমরা ফলো করা। কোশ্চেন ব্যাংক সবার আগে ফলো করা উচিত হবে না, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত বেসিক আন্ডারস্ট্যান্ডিং না গ্রো করব, কোশ্চেন ব্যাংক ফলো করলে ওটা মুখস্থ করার মতো হয়ে যাবে। পরবর্তীতে ওইটাকে একটু ঘুরায় পেঁচায় দিলে আমরা উত্তর করতে পারবো না, যদি আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে। তো এটা অনেক স্টুডেন্টদের কাছ থেকে শুনে শুনে বলা, আমার কাছে নিজে থেকে এরকম কোনো, আমি নিজে পরীক্ষা দেই নাই এমসিকিউ পদ্ধতিতে, আমি জানি না আসলে। আপনারা হয়তো কেউ যদি লাস্ট সেশনে পরীক্ষা দিয়ে থাকেন, এরকম কেউ থাকে, উনি হয়তো তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবেন আর কি। আর আমাদের কি আরো ক্লাস আছে আইটিতে, নাকি আইটি ক্লাস মোটামুটি শেষ? সম্ভবত শেষ স্যার। আচ্ছা, যদি আইটিতে ক্লাস শেষ হয়ে থাকে, এপ্রিলে যেহেতু পরীক্ষা, এর মাঝে আপনারা যদি রিভিশন করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন, আমাদের সুযোগ আছে একটা দুইটা ক্লাস বাড়ায় নেওয়ার, বা হালিম ভাইকে বললে উনি আমাদেরকে হেল্প করেন, বিভিন্ন সেশনে উনি করেছেন এরকম। আপনারা যদি আমাদেরকে কোনো প্রবলেম মেইল করেন বা সমস্যা দেখান, জানান, তাহলে আমরা হয়তো অ্যাডিশনালি কোনো ক্লাস নেওয়ার চেষ্টা করব। বাট আমি এর মধ্যে আলোচনা করার চেষ্টা করছি, ওনারা বলছে যে কিছু কিছু সাবজেক্টে এখনো প্রিপারেশন বাকি আছে, তো তারা হয়তো ওই সাবজেক্টগুলোকে হাইলাইট করবে। আপনাদের সেশনের কি অবস্থা আমার সব জানা নাই, হয়তো কোনো কোনো সাবজেক্টে কিছু ক্লাস বাকি রয়ে গেছে, প্রপার ম্যানুয়ালটা বা সিলেবাসটা কভার হয় নাই, ওই দিকে এখন তারা এরকমই স্যার, আমাদের ল আর অডিট অ্যাসুরেন্সে কভার হয়নি এখনো স্যার, এর এই জন্যই। দিকে তারা ফোকাস করার চেষ্টা করতেছে, আইটি শেষ করে দিয়ে তারা চাচ্ছে ওই দিকে ফোকাস করতে। বাট এটাও বলছে যে যদি আমরা বলি বা আপনারা বলেন, তাহলে হচ্ছে আমাদের অ্যাডিশনাল ক্লাস দিবে। তো 6 তারিখে তো একটা ক্লাস আছে স্যার, আইটি দেখলাম। তো যে ওটা রুটিনটা ওটা মনে হয় পাঠাইছে, মতিন ভাইয়ের পার্টে, ওটা মনে হয় আমার পার্টে না, মতিন ভাইয়ের পার্টে সম্ভবত। আমি আলোচনা করছিলাম, বলছে যে আপনার যদি আপনার প্রয়োজন নাম হয় লেখা আছে তাহলে। স্যার, হ্যাঁ, আপনার নাম উল্লেখ করা আছে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তাইলে আপনারা পুরো সিলেবাসের মধ্যে যে অংশটুকু কভার হয় নাই, ওটা যদি আমাকে বলেন, তাহলে 6 তারিখে আমি ওইটার উপর একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে হাইলাইট করবো। এরকম কোনো এরিয়া কি আছে যে এরিয়াটা আমরা একদমই কভার করতে পারি নাই? না, আমাদের তো স্যার মোটামুটি কভার হয়ে গেছে, কিন্তু ওই যে আইসিটি অ্যাক্টের উপর যদি স্যার এরকম কোনো এমসিকিউ আপনি আমাদেরকে কিছু হেল্প করতে পারেন, কারণ ওইটা তো অনেক বড় একটা। ঠিক আছে, আমি আইসিটি স্যার একটাই তাহলে। স্যার ওই ফার্স্ট চ্যাপ্টার আর কি স্যার, যেটা ওই তো আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন যদি থাকে তাহলে শেয়ার করতে পারেন। আর আমাদের সিলেবাসের মনে হয় প্রায় শেষের দিকে, যদি কোনো এরিয়াতে বা কোনো টপিকসে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ থাকে, আপনারা শেয়ার করলে আমি চেষ্টা করবো যেন আমার যতটুকু জানা আছে আমি ততটুকু আপনাদেরকে শেয়ার করতে পারি। না স্যার, আমাদের কোনো প্রশ্ন নেই, আপনি যেটা রেডি করেছেন স্যার ওটাই ওটাই কন্টিনিউ করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওটা শেয়ার করছি। স্যার কোশ্চেন করতে পারি স্যার? জি জি, অবশ্যই, প্লিজ। স্যার এই যে আমাদের যে এখানে আইটির যে সিলেবাসটা, এবং স্যার আমরা তো ওই যে সিসা ম্যানুয়াল 28th এডিশন কিনেছি আর কি। আর জি হচ্ছে যে ওই সিসার যে স্যার কোশ্চেন ব্যাংক এমসিকিউ, এখন জি স্যার জি। আসলে কোশ্চেন ব্যাংকের উপরে বেশি জোর দেওয়াটা বেটার হবে নাকি স্যার, যে আমরা ম্যানুয়ালটা গো থ্রু করবো, জাস্ট রিডিং পড়ে যে কনসেপ্টটা ডেভেলপ করা এবং বোঝার ক্ষেত্রে স্যার কোন দিকে জোর দিলে ভালো হয় স্যার, এটা আমার প্রশ্ন। ভাইয়া, ম্যানুয়ালটাতে সবকিছু কিন্তু আমাদের টপিক্সের সাথে ম্যাচ করে না। হ্যাঁ, আমি একটু আগে যে স্লাইডটা দেখাচ্ছিলাম, কেটে দিলাম আমি, ওইটা জি স্যার, একটু জি যদি স্যার। ফলো ওইটা যদি একটু ফলো করেন, দেখবেন আমাদের কিন্তু সিসা রিভিউ ম্যানুয়ালে অনেক কন্টেন্ট আছে। আর আমাদের কন্টেন্ট কিন্তু সবকিছু সাজেশনে নাই। সাজেশন ঠিক বলতে ঠিক না, আমাদের যে হ্যান্ডবুকটা ইনস্টিটিউট থেকে দিয়েছে, সেই হ্যান্ডবুকে কিন্তু সব টপিকসগুলো সিসা ম্যানুয়ালের সাথে ম্যাচ করে না।
জি স্যার। আমাদের হ্যান্ডবুকে যে টপিকস গুলি আছে আমরা যেগুলো বিভিন্ন সময় পড়েছি, এই যে লার্নিং অবজেক্টিভ 1 থেকে 8 পর্যন্ত, 5 পর্যন্ত, এইখানে যে লার্নিং অবজেক্টিভ গুলো আছে, এই অবজেক্টিভ গুলোতে দেখেন ABCD করে আরো ডিটেইল আলোচনা করা আছে। এই টপিকস গুলোই আমরা বেশি বেশি করে পড়বো। এখন তারপরে যদি আপনার হাতে সময় থাকে বা আপনার আরো পড়তে আগ্রহ বা সুযোগ থাকে, তাহলে আপনি রিভিউ ম্যানুয়াল পুরোটা পড়েন। না হলে প্রাইমারিলি আমাদের নির্দেশনা হচ্ছে যে এই হ্যান্ডবুকে যে টপিকস গুলো আছে এই টপিকস গুলো সম্বন্ধে বেটার আন্ডারস্ট্যান্ডিং গ্রো করা, এই টপিকস গুলো যেন আমরা ভালোভাবে বুঝি এবং এই টপিকস থেকে প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি। আর এইটার উপরেও একটা ওয়েটেজ দেওয়া আছে ইনস্টিটিউট থেকে, দেখেন 1 থেকে 5 পর্যন্ত ইনফরমেশন সিস্টেম অডিটিং এবং ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, এই দুইটা পার্টে 25-25-50 একটা ওয়েটেজ দেওয়া আছে। জি স্যার। আচ্ছা, এই 50 মার্কটা কভার করার জন্য আমাদের যে এরিয়াগুলো দেখতে হবে সেই এরিয়াগুলো কভার করতে হবে, কারণ এর বাইরের যে পার্টটুকু আছে সিসা রিভিউ ম্যানুয়ালে, ওই ম্যানুয়াল সবটুকু আমাদের আসলে লাগবে না। স্যার 1 নম্বরে স্যার যে আমরা তাহলে কয়টা আইন পড়বো স্যার? এখানে আমরা তো আইসিটি অ্যাক্ট আর হলো আমরা যে আইনগুলো পড়বো, আমরা আইটি পলিসি 2018 যেটা আমরা পড়েছি, আর আমাদের ইনফরমেশন টেকনোলজি কমিউনিকেশন অ্যাক্ট 2006, ওটার পরে আরেকটা কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2009। এই দুইটা আমাদের সরাসরি অ্যাক্ট। এর বাইরে কিছু পলিসি, স্ট্যান্ডার্ড, প্রসিজার, ওই যে আমরা এর আগের ক্লাসে যেরকম পড়লাম আইএস অডিট, ইনফরমেশন সিস্টেম অডিটিং করতে গিয়ে দেখলাম যে জেনারেল স্ট্যান্ডার্ড, আইসাকার স্ট্যান্ডার্ড, তারপরে ফ্রেমওয়ার্ক, এই ব্যাপারগুলো আসলে কিছু কিছু এখানে আমাদের বেসিক নলেজ শেয়ার করতে হবে, কারণ এখানে ধরেন আইটি পলিসি, স্ট্যান্ডার্ড, প্রসিজার, এগুলো কিন্তু সব অর্গানাইজেশনের জন্য বেসিক লেভেলে একই। এখন কেউ যদি অ্যাডভান্স লেভেলে অপারেশন করে, অ্যাডভান্স লেভেলে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি মেনটেন করতে চায়, তখন তারা আসলে আরো ডিটেইল লেভেলে মেনটেন করতেই পারে। কিন্তু প্রাইমারি লেভেলে তাদেরকে আসলে যেটা আমাদের এখানে স্ট্যান্ডার্ডে, সরি হ্যান্ডবুকে, স্ট্যান্ডার্ড বলে ফেলেছি, হ্যান্ডবুকে যেটা দেওয়া আছে এইটুকু যেন আমরা আসলে কভার করি। তাহলে যারা সিসা রিভিউ ম্যানুয়াল পড়তেছেন বা পড়বেন, আপনারা প্রথম অংশ সিসা রিভিউ ম্যানুয়ালতে কোথাও পাবেন না, এটা একেবারেই আমাদের বাংলাদেশ কনটেক্সটে। কিন্তু এটা ছাড়া বাকি যে আরো 4টা লার্নিং অবজেক্টিভ আছে, ওই লার্নিং অবজেক্টিভে দেখেন ABC করে এখানে ডিটেইল লেখা আছে। এইগুলো রিলেটেড যে টপিকগুলো আমাদের সিসা রিভিউ ম্যানুয়ালতে আছে এগুলো পড়েন। এর বাইরে চাইলে আপনি ওপেন সোর্সে কোনো রিভিউ ম্যানুয়াল পাইলে বা রিডিং স্টাডি ম্যাটেরিয়াল পেলে সেটাও পড়তে পারেন, কিন্তু পুরো সিসা রিভিউ ম্যানুয়ালে টাইম ইনভেস্টমেন্ট করার প্রয়োজনীয়তা আমাদের এই মুহূর্তে নাই। এটা হচ্ছে প্রাইমারি, পড়তে পারলে খুবই ভালো, কিন্তু যদি সময়ের সংকলন থাকে বা যদি আমরা শুধু পরীক্ষা কেন্দ্রিক প্রিপারেশন নিতে চাই, তাহলে সম্পূর্ণ সিসা রিভিউ ম্যানুয়াল পড়লে আমাদের অনেক সময় লাগবে, অত বড় এরিয়া আমাদের এখানে নাই। 200 টাকা দেন আর 800 টাকা আমরা কি বিষয়টা বুঝতে পারছি ভাইয়া? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা একটু ফলো করবেন যে আমাদের যে হ্যান্ডবুকটা দেওয়া আছে এখানে যে টপিকস গুলো আছে ওইটার ভিত্তিতেই যেন আমরা রিভিউ ম্যানুয়াল থেকে পড়ি, এবং ওই ওই টপিকসের উপর ভিত্তিতে যে প্রশ্নগুলো আছে ওইখানে টপিকস ভিত্তিতে প্রশ্নই আছে, কোশ্চেন, ওইগুলো আমরা যদি এক্সারসাইজ করি তাহলে আমাদের প্রশ্ন উত্তর করাটা অনেক সহজ হবে। আবার আরেকটা ভালো বেনিফিট আছে, আপনারা যদি খুব ভালোভাবে সিসা রিভিউ ম্যানুয়াল পড়ে ফেলেন, কোশ্চেন বুকটা পড়ে ফেলেন, তাহলে সিসা পরীক্ষায় দিয়ে ফেলতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা আর ভালো কাজ, এবং ভালো করে প্রিপারেশন নিলে পাসও হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। প্রথমে আমাদের যে প্রশ্নটা আছে এটা আইটি ল, রেগুলেশন, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এই রিলেটেড কিছু প্রশ্ন। যেহেতু অ্যাক্ট নিয়ে আমরা অনেক সময় কনফিউজড হই যে কোনটা কোন অ্যাক্ট, এটা একটু ক্লিয়ার করার জন্য। প্রশ্ন 1, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি ল গভর্নিং সাইবার ক্রাইম অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি ইন বাংলাদেশ? দেখেন এখানে কিছু আইনের কথা লিখেছে, যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট, আইসিটি অ্যাক্ট 2009, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট 2009, হ্যাঁ, ই কমার্স পলিসি 2021। এই 4টার মধ্যে আমাদের প্রশ্ন যেটা বলেছে, প্রশ্নে বলছে যে প্রাইমারি ল ফর গভর্নিং সাইবার ক্রাইম অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি ইন বাংলাদেশ, তাহলে সাইবার ক্রাইমের ক্ষেত্রে বেশি এরিয়া কভার করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018। এরপর আছে দ্য আইসিটি অ্যাক্ট 2009 ইন বাংলাদেশ ওয়াজ ইনেক্টেড প্রাইমারিলি টু, তাহলে এই আইনটা কাদের জন্য আসলে ইমপ্লিমেন্ট করা হয়েছে? প্রাইমারিলি ইলেকট্রনিক ট্রানজ্যাকশন এন্ড সাইবার ক্রাইম ইস্যু, যাদের আসলে ইলেকট্রনিক ট্রানজ্যাকশন আছে এবং যারা সাইবার ক্রাইম রিলেটেড ইস্যু নিয়ে আইন, আদালত বা
আইনের আশ্রয় নিতে চায়, তাদের জন্য প্রাইমারিলি এই অ্যাক্টটা প্রবর্তন করা হয়েছে। তাহলে আমাদের কি কি অপশন ছিল? দ্য আইসিটি অ্যাক্ট 2009 ইন বাংলাদেশ ওয়াজ ইনেক্টেড প্রাইমারিলি টু রেগুলেট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তার মানে কি, যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম আছে এইগুলোকে রেগুলেট করার জন্য, অ্যাড্রেস ইলেকট্রনিক ট্রানজ্যাকশন এন্ড সাইবার ক্রাইম ইস্যুস, মনিটর টেলিভিশন ব্রডকাস্টিং, রেস্ট্রিক্ট অনলাইন গেমিং। এটা এ হবে মনে হয় স্যার। না, অ্যান্সার আমাদের দেয়া আছে, অ্যান্সার হচ্ছে বি। কারণ হচ্ছে যে ডিজিটাল আইসিটি অ্যাক্ট 2009 এটা প্রাইমারিলি হচ্ছিল যে ইলেকট্রনিক ট্রানজ্যাকশন এবং সাইবার ক্রাইমকে কেন্দ্র করে। এরপরে আরো আলাদা আলাদা অনেকগুলো আইন হয়েছে। তারপরে 3 নাম্বারটা যদি আমরা দেখি, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তাহলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মেইন পারপাসটা কি? এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে। এটার উত্তর মনে হয় এটা বি হবে না স্যার উত্তর? দেখি আমরা একটু চেষ্টা করি, তারপর আমাদের তো উত্তর দেয়াই আছে। যে এটা বি মনে হচ্ছে। এরপর আছে আন্ডার হুইচ ল ক্যান এ পারসন বি পানিশড ফর হ্যাকিং ইনটু অ্যান অর্গানাইজেশনস কম্পিউটার সিস্টেম ইন বাংলাদেশ। এটা শুধু অর্গানাইজেশন না, যে কোনো কাজে হ্যাকিং যদি যে কোনো কাজে আমরা করি, ইনসাইড আউটসাইড, বাংলাদেশে যদি বাংলাদেশের আইনে যদি তার বিচার হয়, তাহলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আইনেই বিচার হবে। হোয়াট ল গভর্নস ই কমার্স ট্রানজ্যাকশন অ্যান্ড কনজিউমার প্রোটেকশন ইন বাংলাদেশ? দুই সালে যখন ওই যে ই ভ্যালি রিলেটেড অনেক বেশি প্রবলেম হচ্ছিল, তখন একটা পলিসি গাইডলাইন ইস্যু করা হয়েছে, ই কমার্স পলিসি। ওইটাই বর্তমানে এখন পর্যন্ত ই কমার্সের জন্য ফাইনাল পলিসি বা ল। সেপারেটলি কোনো আইন ই কমার্স ট্রানজেকশন বা ই কমার্স বিজনেসের জন্য এখনো আমাদের দেশে হয় নাই। তাহলে অপশনগুলো ছিল আইসিটি অ্যাক্ট 2009, ই কমার্স পলিসি 2021, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, ডিজিটাল প্রোটেকশন অ্যাক্ট। 4টার মধ্যে আমাদের ই কমার্স ট্রানজেকশনকে প্রাইমারিলি গভর্ন করে ই কমার্স পলিসি 2021। রেখে দাও। বাংলাদেশ ব্যাংক রেগুলেটস ইলেকট্রনিক ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস আন্ডার হুইচ ল? বাংলাদেশ ব্যাংক কোন সিস্টেমের আন্ডারে এটাকে রেগুলেট করে? কারণ বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো বিভাগ আছে, আপনারা জানেন। ওইটার মধ্যে একটা বিভাগ আছে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন। এই বিভাগের নির্দেশনা অনুযায়ী তারা এটা রেগুলেট করে। ওই বিভাগ থেকে তারা কিছু সার্কুলার এবং পলিসি গাইডলাইন ইস্যু করে। এটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তত্ত্বাবধানে, এর বাইরেও আরো অনেক রুলস রেগুলেশন থাকতে পারে। এরপর আছে হুইচ লিগ্যাল ফ্রেমওয়ার্ক ইন বাংলাদেশ প্রোভাইড দ্য রাইট টু অ্যাক্সেস গভর্নমেন্ট ইনফরমেশন থ্রু ডিজিটাল মিনস? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2009, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডাটা প্রোটেকশন অ্যাক্ট, সাইবার ক্রাইম প্রিভেনশন অ্যাক্ট। তাহলে আমাদের এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। What is the main focus of the proposed Data Protection Act in Bangladesh? To regulate television media, to ensure the protection of personal data and privacy, to monitor e-commerce platform, to standardize IT hardware protection. যেহেতু আমরা ডাটা প্রোটেকশন নিয়ে বলছি, তাহলে সেক্ষেত্রে ডাটা প্রোটেকশনটাই, প্রাইভেসিটাই এখানে সঠিক অ্যান্সার হবে, বি নাম্বারের। Which agency is responsible for implementing cyber security measures in Bangladesh?
আমরা কি এটা ক্লিয়ার বুঝতে পারছি বা প্রশ্ন আছে? লেখা আছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ এডুকেশন, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ এন্ড কমিশন। অপশন এ। অ্যান্সারটা এই হবে, কারণ বিটিআরসি হচ্ছে এটা রেগুলেটর। বিটিআরসি বিভিন্ন সময় এটা ইমপ্লিমেন্টেশনের জন্য কাজ করে। হুইচ রেগুলেশন ওভারসিজ দ্য অপারেশন অফ টেলিকমিউনিকেশন কোম্পানিজ ইন বাংলাদেশ। এটার জন্য স্পেশাল অ্যাক্ট হচ্ছে 2001 সালে, টেলিকমিউনিকেশন অ্যাক্ট নামে, এটাই এটার রেগুলেশন। হুইচ অ্যাক্ট এনশিওর দ্য প্রোটেকশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ইনক্লুডিং সফটওয়্যার কপিরাইট ইন বাংলাদেশ। What is the key requirement for e-commerce business under Bangladesh e-commerce policy? বাংলাদেশ ই-কমার্স পলিসিতে অনেকগুলো গাইডলাইন আছে, বাট প্রাইমারি এবং কি রিকোয়ারমেন্ট হচ্ছে যে বিজনেসের রেজিস্ট্রেশন। কারণ যারা বিজনেস করছে তাদের অনেকের রেজিস্ট্রেশন নাই বা ছিল না, এখনো অনেকের নাই। আর ক্লিয়ার রিফান্ড পলিসি, কারণ বাংলাদেশে প্রতারণার হারটা অনেক বেশি। কেউ যদি আসলে সঠিক পণ্য না পায় বা পণ্য না পায়, তাহলে তার যে পেমেন্টটা সেটা কিভাবে সে রিফান্ড পেতে পারে, এই কনফার্মেশনটাই আসলে প্রাইমারি রিকোয়ারমেন্ট ছিল ই-কমার্স পলিসি 2021-এ। Which regulatory body is responsible for ensuring fair pricing and consumer right in digital transaction? এখানে শুধু ডিজিটাল ট্রানজেকশন না, ডিজিটাল প্রাইসিংও বোঝায়। কারণ ই কমার্সে যখন বিজনেস করে তখন একই পণ্য একাধিক প্রাইসে বা বিভিন্ন রকম প্রাইসে ই কমার্স স্টোরে বা সাইটে রিপ্রেজেন্ট করতে পারে। এইটার জন্য বাংলাদেশ কম্পিটিশন কমিশন নামে একটা কমিশন আছে, ওনারা ওভারসি করে, ফলো করে যেন আসলে প্রোডাক্টের প্রাইসিংটা ফেয়ার লেভেলে থাকে, যে অনেক বেশি কেউ না নিয়ে ফেলে এরকম কিছু। Under which law can an organization be penalized for sending fraudulent or misleading digital message? কেউ যদি আসলে ডিজিটাল ওয়েতে ফ্রডুলেন্ট মেসেজ দেয় বা মিথ্যা তথ্য প্রোভাইড করে, তাহলে কোন আইনে তার শাস্তি হইতে পারে? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এখানে অন্য যে অপশনগুলি আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, লেবার ল অ্যাক্ট, টেলিকমিউনিকেশন, এগুলো কোনোটাই আসলে এর সাথে প্রপারলি ম্যাচ করে না। হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ আইসিটি পলিসি 2018 ইন বাংলাদেশ? আমরা 2018-এর যে পলিসি দেখেছি, ওইটার মেইন অবজেক্টিভ কি ছিল? মেইন অবজেক্টিভ ছিল যে টু প্রমোট ডিজিটাল গভর্নেন্স, কারণ গভর্নমেন্ট তার অ্যাক্টিভিটিগুলোকে ডিজিটালাইজ সিস্টেমের মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে সাধারণ জনগণকে ফ্যাসিলিটেট করতে চেয়েছে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়েছে। এটাই ছিল প্রাইমারি অবজেক্টিভ, টু ডেভেলপ আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রমোট ডিজিটাল গভর্নেন্স। Which law in Bangladesh regulate electronic signature and digital certificate? ICT Act 2009. Which industry standard is commonly followed in Bangladesh for IT security compliance? এটা নিয়েও আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, ISO 27001। এটা একটা ফ্রেমওয়ার্কের মতন কাজ করে। এর বাইরে আছে কি FDA রেগুলেশন, GDPR জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন, হেলথ ইন্স্যুরেন্স প্রবাবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট, যেটা HIPAA। Which act ensure consumer protection in Bangladesh digital marketplace?
যেটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, আপনার মাঝে মাঝে দেখেন পত্রিকায় ভোক্তা অধিকারের কার্যক্রম অ্যাক্টিভিটিস, সেই আইনটাই আমাদের এখানে। হুইচ অ্যাক্ট এনশিওর কনজিউমার প্রোটেকশন ইন বাংলাদেশ ডিজিটাল মার্কেটপ্লেস কনজিউমার রাইটস প্রোটেকশন অ্যাক্ট 2009, under which act are financial fraud and money laundering through digital platforms addressed, anti money laundering act 2012। এটার পরবর্তীতে আরো সার্কুলার হয়েছে, বাট আইনটা হচ্ছে 2012 সালের। এর আর অপশনগুলি আছে ই কমার্স পলিসি, ই কমার্স পলিসিতেও কিন্তু ফ্রডিলেন্ট ট্রানজেকশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে, বাট যেহেতু আইনের কথা বলছে হুইচ অ্যাক্ট, অ্যাক্ট হলে হচ্ছে এন্টি মানি লন্ডারিং অ্যাক্ট, আর যদি এটা হয়তো পলিসি তাহলে হয়তো আমরা বলতাম যে এখানে ই কমার্স পলিসি। যেহেতু প্রশ্নেই অ্যাক্টের কথা বলা আছে, কারণ এ বি দুইটা উত্তরই এটার সাথে সিমিলারলি যায়, উপরের প্রশ্নে অ্যাক্ট থাকার কারণে আমরা অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টটাকে এখানে উত্তর হিসেবে সঠিক মনে করছি। যে উপরে যদি অ্যাক্ট না থেকে অন্য কিছু থাকতো, পলিসি গাইডলাইন কিছু, তাহলে আমরা বলতাম ই কমার্স পলিসি 2021। Which roles does BTRC play in regulating IT and telecommunication in Bangladesh? BTRC ultimate authority licensing and monitoring of telecom service providers, providers means providers এবং ডিলার্স, এটা যারা এই সার্ভিস রিলেটেড ডিল করে প্রত্যেককেই আসলে বিটিআরসি মনিটর করে। পরের টপিকসটা আছে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ আইটি পলিসিস ইন অ্যান অর্গানাইজেশন, অর্গানাইজেশনে আইটি পলিসি কেন আসলে আমরা ইমপ্লিমেন্ট করব, পারপাসটা কি? টু রেস্ট্রিক্ট এমপ্লয়ি অ্যাক্সেস টু আইটি রিসোর্সেস, to define the principles and rules for IT governance, to replace IT security measures, to eliminate the need for IT audits। তাহলে আইটি পলিসি অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করার প্রাইমারি বা মেইন পারপাসটা কি? Which of the following best describe IT standard? IT standard সম্বন্ধে বেস্ট এক্সপ্লেনেশন কোন লাইনটাতে আছে? High level statements that outline IT goals and objective, detailed technical guideline that ensure consistency and compliance, a set of rules that employees must follow to use IT systems, a legal document defining IT security laws, detailed technical guidelines that ensure consistency and compliances। How do IT procedures differ from IT policies? তাহলে আইটি প্রসিজার্স এবং আইটি পলিসির মধ্যে তফাৎটা কি? এমনিতে আমরা সাধারণভাবে জানি যে পলিসিতে একটা নির্দিষ্ট আইনের আন্ডারে ফ্রেমওয়ার্ক বা গাইডলাইন থাকে, আর প্রসিজারের মধ্যে হচ্ছে ওই গাইডলাইন অনুযায়ী কাজটা কিভাবে করতে হবে বা কিভাবে করতে নির্দেশনা দেওয়া হচ্ছে সেটার স্টেপ বাই স্টেপ বর্ণনা থাকে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এরকম হবে, পলিসি সেট দ্য ফ্রেমওয়ার্ক while procedures provide specific step by step actions। Which of the following is not an essential element of IT policy? Purpose and objective, scope and applicability, random enforcement rules, rules and responsibilities। তাহলে এটার মধ্যে কোনটা এসেনশিয়াল পার্ট না আইটি পলিসির?
Why are IT policies, standard and procedures essential for an organization? To ensure employees use IT resources efficiently, to help organizations comply with regulatory requirement, they improve IT infrastructure, security and governance, all of the above. মানে এই সবগুলোই আসলে আমাদের আইটি পলিসি, স্ট্যান্ডার্ড পলিসি অর্গানাইজেশনের প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, আমি যে শুধু পড়ে যাচ্ছি, আপনারা ক্লিয়ার বুঝতেছেন বা কোনো প্রশ্ন থাকলে তো বলতেছেন না? ঠিক হচ্ছে কিনা, এটা ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে? স্যার বুঝতে পারতেছি স্যার, ঠিক আছে। না, এটা ধরেন ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, শুধু আমি পড়ে যাচ্ছি আর কি, সেজন্য প্রশ্ন করলাম আপনাদেরকে। না স্যার, আমরা আজকে একটা শিখিনি। ঠিক আছে, কোথাও সমস্যা হলে আমাকে বললেন ভাই। হোয়াট ইজ দ্য মেইন রোল অফ আইটি গভর্নেন্স ইন অ্যান অর্গানাইজেশন? অর্গানাইজেশনের মেইন রোলটা কি থাকে আইটি গভর্নেন্সের? To oversee IT related legal disputes, to define how IT supports business objectives and risk management, to manage শুধু আইটি থেকে IT ইনসিকিউর। training, to handle technical support tickets. ওকে। Which of the following best describe an IT security policy? A guideline for software development best practices, a document outlining rules for IT security measures, a standard for website design and user experiences, a temporary regulation that applies only to IT administrators. এইটার সঠিক উত্তরটা তো আমরা বুঝতে পারছি, এ ডকুমেন্ট আউটলাইনিং রুলস ফর আইটি সিকিউরিটি মেজার্স। And what is the main reason for having IT standard in an organization? To limit IT system flexibility, to ensure consistency, compatibility and compliance in IT processes, to allow employees to set their own security protocols, to avoid the need for IT policies. তো এখানকার অ্যান্সার বি, টু এনশিওর কনসিস্টেন্সি, কম্পিটেবিলিটি অ্যান্ড কমপ্লায়েন্স ইন আইটি প্রসেসেস। হোয়াট শুড অ্যান আইটি পলিসি ইনক্লুড টু বি ইফেক্টিভ? একটা ইফেক্টিভ আইটি পলিসির ক্ষেত্রে কোনটা আসলে ইনক্লুড থাকতেই হবে? তাহলে এটাও আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি যে আসলে আইটি পলিসিতে থাকতেই হবে যে
a clear purpose, scope, responsibilities, enforcement measures. Which of the following is an example of an IT procedure? এটা একটু আগে আমরা দেখলাম যে স্টেপ বাই স্টেপ গাইডলাইন। এরপর আছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ইথিক্যাল কনসার্ন ইন ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেমে প্রাইমারি ইথিক্যাল কনসার্নটা কি? টু স্পিড অফ প্রসেসিং ডাটা, unauthorized access and misuse of data, the cost of hardware, aesthetics of the user interfaces। তো এখানে প্রাইমারিটা হচ্ছে যে কনসার্নটা ইথিক্যাল, যে আমার যদি সুযোগ থাকেও আমি অন্যর কোনো ডাটায় আনঅথরাইজ অ্যাক্সেস নিব না, অথবা আমার কাছে কোনো ইনফরমেশন ডাটা থাকলে আমি এটাকে মিস ইউজ করবো না। এটা হচ্ছে ইথিক্যাল পার্ট। Which of the following is an example of an ethical issue related to information system? Installing new software, using customer data without their consent, upgrading a server, purchasing new hardware। তো এখানে সঠিক অ্যান্সার ইউজিং কম্পিউটার ডাটা উইদাউট ইউজিং কাস্টমার ডাটা উইদাউট দেয়ার কনসেন্ট। What is the key concern of privacy in information system? The unauthorized collection and use of personal data। What is digital divide? Digital divide এর বেস্ট ডেসক্রিপশন কোনটাতে রিফ্লেক্ট করে? The difference in internet speeds between urban and rural area, the gap between individuals who have access to digital technology and those who do not, a type of network security measures, the separation of personal and professional digital devices। তাহলে বেস্ট অ্যান্সার হচ্ছে দ্য গ্যাপ বিটুইন ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ অ্যাক্সেস টু ডিজিটাল টেকনোলজি অ্যান্ড দোজ হু ডো নট, তার যাদের অ্যাক্সেস আছে এবং যাদের অ্যাক্সেস নাই। What ethical principles ensures individuals have control over their personal data? একটু আগে আমরা দেখলাম যে প্রাইভেসি, প্রাইভেট ডাটাগুলোতে আসলে আমার ইথিক্যাল ইস্যু থাকে। হোয়াট ইজ দ্য মেইন সোশ্যাল কনসার্ন অফ অটোমেশন ইন ইনফরমেশন সিস্টেম? Increased productivity, job displacement and unemployment, faster processing speeds, reduce software costs। The best match বা রিকোয়ার্ড হচ্ছে যে জব ডিসপ্লেসমেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। যদি 100% ইনফরমেশন সিস্টেম অ্যাপ্লাইড হয়, সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের কনসার্ন থেকে যায় যে অনেক লোক আনএমপ্লয়েড হয়ে যেতে পারে। Which term refers to the unauthorized use of someone's personal data? Digital footprint, data breach, information asymmetry, cybernetics। ডাটা সিকিউরিটি ব্রিচটাই হচ্ছে আমি আনঅথরাইজলি কারোর পার্সোনাল ডাটা যদি অ্যাক্সেস নিই। What is the intellectual property in the context of information system? Information সিস্টেমের কনটেক্সটে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি? Physical computer hardware, digital content and software logically owned by an entity, information shared on social media, open source software। What ethical issue arises from targeted advertising in information system? What is an ethical challenge related to artificial intelligence in information system? The cost of artificial intelligence implementation, bias in AI decision making, the complexity of AI algorithms, the lack of AI software updates।
হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ এক্সেসিভ সার্ভেলেন্স থ্রু ইনফরমেশন সিস্টেম? ইনফরমেশন সিস্টেম দিয়ে যদি অনেক বেশি সার্ভেলেন্স ক্রিয়েট করা হয় তাহলে কনসিকুয়েন্স কি হতে পারে? তাহলে যেটা হবে, এমপ্লয়ি বা যদি অফিসে কোনো কারণে আমরা সার্ভেলেন্স করি তাহলে ওইখানে যত এমপ্লয়ি পার্সোনেল আছে তাদের প্রাইভেসিটা ভায়োলেট হবে। কি কি লেখা আছে? ইনক্রিজ ট্রান্সপারেন্সি, ভায়োলেশন অফ পার্সোনাল প্রাইভেসি, বেটার কাস্টমার সার্ভিস, ফাস্টার ইন্টারনেট স্পিডস। What is a major ethical concern related to cloud computing? ক্লাউড কম্পিউটিং তো আমাদের আইডিয়া ক্লিয়ার, তাই না? এটা সম্বন্ধে তো নিশ্চয়ই আমাদের কোনো কনফিউশন নাই। ক্লাউড কম্পিউটিং ইন শর্ট একটু বলে দেন স্যার, দু এক লাইনের ভিতরে। এই জন্যই, কারণ ক্লাউড কম্পিউটিং এর বিষয়ে যদি আমাদের ক্লিয়ার ডেফিনেশনটা জানা না থাকে তাহলে সঠিক উত্তরটা বলতে গেলে মানে চিন্তা করতে গেলে আমাদের ভুল হতে পারে। এই জন্যই আমি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। ক্লাউড কম্পিউটিং সহজে যদি আমরা মনে রাখার জন্য বলি তাহলে হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং সিস্টেমে আমরা অন্যের সার্ভিসগুলো বা অন্যের ডাটাবেস, স্টোরেজ, সার্ভার, তারপরে নেটওয়ার্কিং এগুলো ইউজ করি। মানে আমরা যে সার্ভিসটা নিচ্ছি এটা হোস্টেড বাই অ্যানাদার পারসন। তাহলে আমরা যদি কোনো ক্লাউড কম্পিউটিং সিস্টেমে কাজ করি বা ডেলিভারি দেই তাহলে আমার ডাটাবেসগুলো তার কাছে থাকবে। তাহলে উনি যদি খুব ইথিক্যাল পারসন না হয় তাহলে সে চাইলেই আমার যে কোনো ডাটায় কম্প্রোমাইজ করতে পারে বা ডাটা সে রিড করতে পারে। তাহলে যদি এরকম হয় যে, প্রশ্নটা হচ্ছে আমাদের হোয়াট ইজ এ মেজর ইথিক্যাল কনসার্ন রিলেটেড টু ক্লাউড কম্পিউটিং? ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে মেজর ইথিক্যাল কনসার্ন হচ্ছে যে আমি যার সার্ভারে আমার ডাটাটা রাখতেছি বা যে নেটওয়ার্কটা আমি শেয়ারিং সিস্টেম ব্যবহার করতেছি অথবা যে ডাটাবেজে আমি মেম্বার, ওইখানে যদি আমার পার্সোনাল ডাটা থাকে বা আমার নিজের ডাটা থাকে, ওই ডাটাটা যদি কেউ দেখে ফেলে তাহলে ডাটা সিকিউরিটিটা এখানে আমার একটা বড় থ্রেট। আরেকটা হচ্ছে যে ওনারশিপ রাইট। এখন তার সার্ভারে আমি ডাটা রাখলাম কিন্তু কোনো এক কারণে উনি আর ওই সার্ভার আমাকে অ্যাক্সেস দিল না, আমাকে আর ওনারশিপটা দিল না। যদি কোনো কারণে এরকম ওনারশিপ ব্রিচিং হয় বা কোনো প্রবলেম হয়, এই দুইটা সিকিউরিটি বা দুইটা থ্রেট হচ্ছে ইথিক্যাল কনসার্ন টু মেইনটেইন রিলেটেড বা টু ইমপ্লিমেন্ট ক্লাউড কম্পিউটিং সিস্টেম। তাহলে ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে মেজর কনসার্ন হচ্ছে যে ডাটা সিকিউরিটি এবং ওনারশিপ রাইট। কারণ আমি আরেকজনের কম্পিউটারে যখন ডাটা রাখবো সে যদি আমাকে ওখানে অ্যাক্সেস না দেয়, এটা একটা থ্রেট। আর হচ্ছে অ্যাক্সেস দিচ্ছে পাশাপাশি সে আমার ইনফরমেশনগুলোও রিড করতেছে বা পড়ে দেখতেছে, এটাও একটা আমার সিকিউরিটি কনসার্নের গ্যাপ। Which of the following is an example of social engineering in cybersecurity? Encrypting sensitive data, tricking employee into revealing passwords, installing antivirus software, using a strong password policy. তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে যে ট্রিকিং এমপ্লয়িজ ইনটু রিভেইলিং পাসওয়ার্ড। কারণ আমরা যদি এমপ্লয়ীদেরকে বিভিন্নভাবে ট্রিকি কোশ্চেন করতে থাকি তার পাসওয়ার্ডকে গেস করার জন্য বা জাজ করার জন্য, তাহলে ওই পার্টটা হচ্ছে আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট। হোয়াট ইজ অ্যান ইথিক্যাল ইস্যু ইন সোশ্যাল মিডিয়া ইউজ? দ্য স্পিড অফ লোডিং ইমেজেস, মিস ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি ভায়োলেশন, the popularity of certain influencers, the number of social media platform available. তাহলে এখানে ইথিক্যাল ইস্যু ফর সোশ্যাল মিডিয়া ইউজ, সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে আমাদের অনেক প্রাইভেট ইনফরমেশন আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, ওইটা মিস ইনফরমেশন আকারে অন্য কেউ তার রুলস রেগুলেশন ভায়োলেট করে ইউজ করতে পারে বা কোনো থ্রেট অ্যারাইজ করতে পারে। তাহলে মিস ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি ভায়োলেশন। What is a major concern of information system regarding freedom of speech? High internet cost, censorship and content moderation, the popularity of certain websites, the number of social media users.
censorship and content moderation. পরে আছে the what ethical concern is related to big data analytics. এখানেও ভায়োলেশন অফ ইউজার কনসেন্ট অ্যান্ড প্রাইভেসি, কারণ বিগ ডাটা অ্যানালাইটিক্স এর ক্ষেত্রেও আমরা দেখা যায় অনেক মানুষের ডাটা বা অনেক ডাটা মেটা ডাটা একসাথে অ্যানালাইসিস করি, সেক্ষেত্রেও যদি কোনো পার্সোনাল ডাটাকে কেউ প্রাইভেসি ব্রিচ করে ইউজ করে বা ব্যবহার করে থাকে। হোয়াট ইজ দ্য টার্ম অফ ইউজিং টেকনোলজি টু ক্রিয়েট ফলস বাট রিয়েলিস্টিক ইমেজ অর ভিডিওস? ডাটা মাইনিং, ডিপ ফেক, সাইবার বুলিং, নেট নিউট্রালিটি। এক্ষেত্রে হচ্ছে ডিপ ফেক। হোয়াট ইজ এ পটেনশিয়াল সোশ্যাল ইম্প্যাক্ট অফ ওয়াইড স্প্রেড ইউজ অফ অটোমেশন ইন বিজনেস? একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করছি যে সোশ্যাল ইম্প্যাক্ট কি হতে পারে, আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে যেতে পারে, এটাই আছে এখানে, ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট রেট। What ethical principles should guide companies in collecting customer data? Transparency and consent, speed and efficiency, secrecy and discretion, automation and accuracy. কাস্টমার ডাটা হ্যান্ডেলিং এর ক্ষেত্রে কোম্পানিগুলোকে অবশ্যই ট্রান্সপারেন্সি এবং কনসেন্ট পলিসি মেনে চলতে হবে, কারণ কাস্টমার ডাটা ইউজ করতে চাইলে বা কাস্টমার ডাটা যদি থার্ড পার্টি কাউকে শেয়ার করতে চায়, তাহলে তাকে অবশ্যই কাস্টমারের কাছ থেকে কনসেন্ট নিয়ে নিতে হবে, সেটা রিটেনও হতে পারে অথবা যে কোনো একটা অ্যাপ্রুভাল মেথডে হতে পারে। স্যার এখানে ইনক্রিজড আনএমপ্লয়মেন্ট রেট স্যার, স্যার এটা একটু ব্যাখ্যা দিবেন স্যার? জি, আমাদের প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য পটেনশিয়াল সোশ্যাল ইম্প্যাক্ট অফ ওয়াইড স্প্রেড ইউজ অফ অটোমেশন ইন বিজনেস? ব্যবসা যদি খুব ব্যাপকভাবে অটোমেশন সিস্টেম চালু হয়ে যায় তাহলে কি হবে? অটোমেশন হওয়ার মিনিংটাই হচ্ছে যে আমাদের হিউম্যান বিং বা আমরা যারা ব্যক্তি মানুষ আছি তাদের ব্যবহার কমে যাওয়া বা তাদের উপযোগিতা কমে যাওয়া। তাহলে কোনো অপারেশন যদি অটোমেটেড সিস্টেমে চলে তাহলে ওইখানে তার এমপ্লয়ি আমাদের প্রয়োজন নাই। এমপ্লয়ির প্রয়োজনীয়তা কমতে থাকা মানে হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে যাওয়া, কারণ অটোমেশন যত বাড়বে আনএমপ্লয়মেন্ট রেট তত বাড়বে। আপনাদের অনেকেরই হয়তো খেয়াল আছে, দেখবেন যে স্পিনিং মিল বা যেগুলো টেক্সটাইল মিল স্পিনিং মিল নিয়ে কাজ করতো, তাদের রিং অপারেটর ওই সুতা বানানোর জন্য প্রচুর স্টাফ লাগতো। পরবর্তীতে 2008-9 সালের দিকে কিছু অটোমেটেড মেশিনের চলন বাংলাদেশে এবং বিশ্বে চালু হয়, তখন দেখা যায় যে অনেকগুলো কাজ স্পিনিং মিলের অটোমেটেড মেশিন করে ফেলতেছে। তো তাহলে ওইখানে কিন্তু আর ইন্ডিভিজুয়াল লেভেলে আপনার এরকম অপারেটর প্রয়োজন হচ্ছে না, এটা আনএমপ্লয়মেন্ট রেটকে বাড়ায় দিচ্ছে। বা আমাদের এখন যদি রিসেন্ট যে অটোমেশন সিস্টেমে প্রোডাকশন ম্যানেজমেন্ট, এই প্রোডাকশন ম্যানেজমেন্টও অনেক কিছুই অটোমেটেড সিস্টেমে চলতেছে, তো ওইখানে তো প্রতিটা ফ্লোরেই লেবার বা ওয়ার্কারের রিকোয়ারমেন্ট কমে গেছে। এটাই হচ্ছে ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট রেট। যত বেশি মেশিন কাজ করবে তত বেশি মানুষ বেকার হতে থাকবে। এরপর আছে হোয়াট ইজ দ্য টার্ম অফ ইথিক্যাল হ্যাকিং এইমড অ্যাট ইমপ্রুভিং সাইবার সিকিউরিটি? সাইবার সিকিউরিটির ক্ষেত্রে হ্যাকিং বা ইথিক্যাল হ্যাকিংকে এইভাবে ব্যবহার করা হয় যে হোয়াইট হ্যাট হ্যাকিং, মানে এটা হচ্ছে তারা হ্যাকিং করার চেষ্টা করে এবং ক্লায়েন্টকে বা ওই অর্গানাইজেশনকে অ্যালার্ট করে যে তোমার সিস্টেমটা এখনো উইক আছে বা তোমার এখানে কম্প্রোমাইজ করার সুযোগ আছে, তুমি আরেকটু ইফিশিয়েন্ট ওয়েতে সিস্টেমকে ম্যানেজ করো বা সিকিউরিটি এনশিওর করো। এরপর আমাদের প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ন্যাশনাল আইসিটি পলিসি 2018? এটা ওই পলিসি থেকে এই প্রশ্নগুলি করা। লেখা আছে টু ইনক্রিজ আইটি হার্ডওয়্যার প্রোডাকশন, টু এনশিওর দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন অফ অল সেক্টরস ইন দ্য কান্ট্রি, টু ব্যান সোশ্যাল মিডিয়া ইউজেস, টু ইনক্রিজ ইন্টারনেট সাবস্ক্রিপশন রেট। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ন্যাশনাল আইটি পলিসি 2018 টু এনশিওর দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন of all sectors in the country? Which of the following is a key objective of national IT policy? Strengthening e-governance and digital services.
increase the number of television channel, reducing access to the internet, banning online gaming. The National IT Policy 2018 promotes the development of which sector? Agriculture, manufacturing, information technology, IT and digital innovation, tourism সবগুলোর ক্ষেত্রেই আসলে কাজ করে, বাট প্রাইমারি আইটি পলিসি ডেভেলপমেন্টের জন্য কাজ করে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ইনোভেশন. What is one of the key focuses of the National IT Policy 2018? Limiting internet access in rural area, strengthening cybersecurity measures, reducing government intervention in IT development, restricting the use of cloud computing, strengthening cybersecurity measures. Under the National IT Policy 2018, which initiatives was taken to support startups, providing tax incentive for new IT businesses, banning foreign investment in IT, reducing the number of IT jobs, restricting IT education in universities? The ICT Act 2009 was introduced to address issues related to social media marketing, cybersecurity, electronic transaction, and digital crime prevention, IT hardware protection, the reduction of smartphone uses, cybersecurity, electronic transaction, and digital crime prevention. এটা আমরা আগেও একটা প্রশ্নের কাছাকাছি উত্তর পেয়েছি. The ICT Act 2009 applies to, এই আইনটা কার জন্য প্রযোজ্য? এটা সবার জন্যই প্রযোজ্য যারা আসলে ডিজিটাল অ্যাক্টিভিটির মধ্যে আছে, any individual organization involved in digital activities. What is a major provision of the ICT Act 2009? Establishment of a regulatory body for cyber crimes. যারা সাইবার ক্রাইম করছে তাদের জন্য একটা রেগুলেশনের আন্ডারে নিয়ে আসা এবং একটা বডি এস্টাবলিশ করাই হচ্ছে এটার মেজর প্রভিশন. Which of the following actions is considered an offense under the ICT Act 2009? Sending fraudulent emails, posting misleading online advertisements, hacking and unauthorized access to computer system, all of the above. এখানে সবগুলোই আসলে আইসিটি অ্যাক্টের অফেন্স. What is the punishment for cyber crimes under the ICT Act 2009? Small fine only, both fine and imprisonment depending on the offenses, a warning letter from the government, suspension of internet access for 1 month. তো আমরা দেখছি যে আমাদের আইনের ক্ষেত্রে লেখা ছিল অনেক ধরনের শাস্তি এবং শাস্তির সাথে সাথে অর্থদণ্ড. সেই ক্ষেত্রে লেখা আছে বোথ ফাইন এন্ড ইমপ্রিজনমেন্ট ডিপেন্ডিং অন দ্য অফেন্সেস, তার হচ্ছে অফেন্সের ক্যাটাগরি অনুযায়ী তার শাস্তি হবে. Which authority is responsible for enforcing the ICT Act 2009? National Cyber Security Agency.
What provision of the National IT Policy 2018 focuses on human resource development, IT education, and skill development programs? The National IT Policy 2018 aims to increase e-government services, digital exports, IT literacy among citizens, all of the above. What is the major focus of the cybersecurity section of ICT Act 2009? Strengthening national security by monitoring online threat, increasing taxes on IT production, reducing internet access in rural area, promoting unrestricted online content sharing. Answer: strengthening national security by monitoring online threats. The ICT Act 2009 includes regulation against cyberstalking and online harassment, overuse of mobile data, internet slowdown, high-speed broadband accesses. Cyberstalking and online harassment. The National IT Policy 2018 encourages development of smart cities and digital governance, restriction of internet access in public area, reduction of IT training centers, banning of social media platforms, development of smart cities and digital governance. What is an essential part of ICT Act 2009 regarding e-commerce? Ensuring security in digital transactions, restricting online shopping platform, banning digital payment system, removing consumers' rights protection. The National IT Policy 2018 promote which technology for electronic growth? অনেকগুলো সাথে বেস্ট হচ্ছে যে ব্লকচেইন এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাই হচ্ছে মেইন অবজেক্টিভ ছিল যে এইটার মাধ্যমে কিভাবে আরো বেশি ইন্টিগ্রেশন করা যায়। How does the ICT Act 2009 address online defamation? It criminalizes false or defamatory statements made online. It allows unrestricted freedom of speech without consequences. It provides complete immunity for social media users. It allows false news to be shared freely. Right answer A te, it criminalizes false or defamatory statements made online. One of the key objectives of the IT Policy 2018 is achieving a knowledge-based economy through IT development, reducing digital literacy programs, limiting research in artificial intelligence, discouraging investment in IT infrastructure. এক্ষেত্রে আমাদের বেস্ট অ্যান্সার হচ্ছে অ্যাচিভিং এ নলেজ বেসড ইকোনমি থ্রু আইটি ডেভেলপমেন্ট। আমাদের গতদিন যে আলোচনা ছিল যে প্রথম চ্যাপ্টারের উপর ভিত্তিতে আমরা কিছু এমসিকিউ বানানোর চেষ্টা করব, ওইটার ভিত্তিতে এটা বানানো। হয়তো সবকিছু কভার করতে পারি নাই, বাট একটা ওভারভিউ দেওয়ার আমার প্রাইমারি টার্গেট ছিল যেন আমরা চ্যাপ্টার সম্বন্ধে একটা ওভারভিউ পেতে পারি।